হ্যালো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অর্গানিক কেমিস্ট্রি আমাদের প্রথম ক্লাস শুরু করছি। তো অনেক লড়াইয়ের পর আমি মোটামুটি একটু শুরু করার মতো জায়গায় পৌঁছেছি। তো দেখা যাক। তো অর্গানিক কেমিস্ট্রি তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো, আমি ধরে নিচ্ছি তোমরাও কিছু জানো না, আমিও কিছু জানতাম না, আমিও জানি না, মানে ওই আর কি, তোমরাও যা জানো আমিও তাই জানি। ফলে সেই রকমভাবেই আমরা পড়াশোনা করি। দেখা যাক আমরা শেষ অবধি কিছু জেনে উঠতে পারি কি না। আমরা এই প্রথম ক্লাসটাতে এমনি আমি প্রিপেয়ার্ড সাইডই বেশি, খুব বেশি কিছু আমার লেখার নেই। যখন যেমন যেটা যে ক্লাসটা যেরকম হবে সেই ক্লাসটা সেইভাবে চলবে। তো তোমরা একটু মন দিয়ে দেখো কি বলতে চাইছি অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে। খুব ভয়ের কিছু জিনিস নয়, আমারও ভয় লাগতো, এখন আর আমার অতটা ভয় লাগছে না। ফলে একটু লড়াই করলে তোমাদেরও আর ভয় লাগবে না। তো প্রথমেই বলে রাখি, যারা এই চ্যানেলটাতে এখনো যোগ হয়ে নেই, হোয়াটসঅ্যাপ চ্যানেল, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওর মধ্যে তো আর লিঙ্ক ওইভাবে দেওয়া যায় না। তো তোমরা দয়া করে এইটাতে জয়েন করে নেবে, ঠিক আছে? এই চ্যানেলটা ফলো করলে সমস্ত আপডেট এখানে পাবে। বেশ। তো আমরা অর্গানিক কেমিস্ট্রির প্রথম বক্তব্যতে আসি, যে 1807 সালের নাগাদ কোনো এক বিজ্ঞানী, নাম মনে রাখার দরকার নেই, সে বলেছিল যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো দু রকমের হয়, একটা ইনঅর্গানিক, একটা অর্গানিক। অর্গানিক মানে যাদের মধ্যে জীবন বা জীবনের কণা, জীবনী শক্তি রয়েছে, যেগুলো শরীরের মধ্যে উৎপাদিত, সংশ্লেষিত হয়, সেই জিনিসগুলো অর্গানিক। তো বেশ, কিন্তু কিছু বছর পরই 1828 সালে আরেক বিজ্ঞানী, এই নামটা একটু মনে রাখলে হয়তো ভালো হয়, ফ্রেডরিক হোলার, নাম শুনে জার্মান মনে হচ্ছে। তো এরকম একটা লোক, সে একটা অ্যামোনিয়াম সায়ানেট নামে একটা ইনঅর্গানিক মেটেরিয়াল, সেটা থেকে গরম টরম করে কিছু একটা কায়দা করে একটা ইউরিয়া, আমাদের যে জানো তোমরা যে আমাদের ইয়ের সঙ্গে, মানে বাথরুমের মানে প্রস্রাবের সঙ্গে, হিসি করার সঙ্গে ইউরিয়া বেরোয়, সার হিসাবে ইউরিয়া পাওয়া যায়। তো এটা জীবদেহের মধ্যে সংশ্লেষিত জিনিস, তো এটাকে ইনঅর্গানিক থেকে বার করা হয়েছিল। ফলে তোমার ওই ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির তত্ত্ব কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে সেটা খারিজ হয়ে যায়। এবং বর্তমানে অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা মূলত বুঝি কার্বন কেমিস্ট্রি, কার্বনওয়ালা কম্পোনেন্টগুলো, কার্বন ডাইঅক্সাইড তা হয়তো নয়, যাই হোক, বা হয়তো বলতেও পারো কোনো সময় সেটাকে অর্গানিক, মানে মোস্টলি কার্বন কেমিস্ট্রি, তাই অর্গানিক কেমিস্ট্রি বলে ধরে নেওয়া হচ্ছে। বুঝলি? এখন এই কার্বন কেমিস্ট্রি নিয়ে আমরা একটু পড়াশোনা করব। যাই হোক, আমরা প্রথমেই বলে রাখি যে কোভ্যালেন্ট বন্ড কাকে বলে, তোমরা এগুলো জানো, খুব বেসিক জিনিসপত্রই এখানে আলোচনা করব। যে কোভ্যালেন্ট বন্ড বলতে বুঝছি যে যখন অ্যাটমগুলো ইলেকট্রন শেয়ার করছে, মানে কোনো একটা ইলেকট্রন সম্পূর্ণ একটা অ্যাটমে লোকালাইজড হয়ে নেই, দুটো অ্যাটমে মিলিয়ে ভাগ করে। ইলেকট্রনকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কখনোই পয়েন্ট পার্টিকেল হিসেবে ভাববো না। ইলেকট্রনকে তরল পদার্থের মতো কল্পনা করো বা গ্যাসীয় পদার্থের মতো কল্পনা করো। একটা ইলেকট্রন মানে তার প্রবাবিলিটি ডেন্সিটি, মানে সে যেন ছড়িয়ে ছিটিয়ে একটা গ্যাসের মতো রয়েছে, বিস্তার, মানে তার এক্সপ্যানশন রয়েছে, এইরকমভাবে কল্পনা করতে পারলে ভালো হয়। তো একটা ইলেকট্রন এখানেও আছে, ওখানেও আছে, কিছুক্ষণ এখানে আছে তো কিছুক্ষণ ওখানে আছে, এতই দ্রুত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তুমি আলাদা ঘুরে বুঝতে পারছো না, এই সব ব্যাপার রয়েছে। তো যাই হোক, এবং সেটা আমরা যখনই মৌলযৌগ এইসবের তত্ত্ব দেখব, তখনই আমরা দেখব যে একটা লিউইস থিওরি চলে আসছে, যে অ্যাটমগুলো স্টেবিলিটি খোঁজার চেষ্টা করছে। এটাকে প্রাথমিকভাবে অক্টেট থিওরি একটা প্রপোজাল এসছিল, যে একটা অ্যাটম স্টেবল কখন হয়, যখন তার বাইরের কক্ষপথে, মানে বাইরের সব আউটার শেলগুলোতে ফিল্ড হয়ে থাকে মোটামুটি 8টা, মোটামুটি নিচের দিকের মৌলগুলো যে খুব বেশি, যখন তাদের অ্যাটমিক নাম্বার কমের মধ্যে আছে, মোটামুটি 8টা ইলেকট্রন থাকলে তারা মোটামুটি স্টেবল থাকে, ভর্তি থাকে। বুঝেছো? আহ, সেটা একটা ইলেকট্রন সম্পূর্ণ ছেড়েও দিতে পারে। আয়নিক মেটেরিয়াল, মানে আয়নিক জিনিস বলা হয় সেটাকে, আয়নীয় যৌগ, আয়নিক মেটেরিয়াল, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস, এইসব নামপত্র রয়েছে। অথবা তারা শেয়ারও করতে পারে, কোভ্যালেন্ট সমযোজী বন্ধন, যেটা মূলত অর্গানিক কেমিস্ট্রির গল্প। যাই হোক, আমার রেকর্ডিংটা চালু করেছি আমি। হ্যাঁ, রেকর্ডিং চালু করেছি। বেশ, এইবার আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে ধরো ফ্লুরিন, তার বাইরে 7টা ইলেকট্রন রয়েছে, ও 8টা পেতে চাইছে। তো দুটো ফ্লুরিন মিলে একটা F2 গ্যাস ফর্ম করতে পারে,
যেখানে এর একটা ইলেকট্রন এরও থাকলো, ও শেয়ার করলো, এর একটা ইলেকট্রন এর থাকলো, ও শেয়ার করলো। এইটা একটা কোভ্যালেন্ট বন্ডিং বলে এটাকে। তো সেখানে প্রত্যেকটা ফ্লুরিন 8খানা করে ইলেকট্রন শেয়ার করলো, এরকম। এইভাবে আমরা একটা দাঁড়ি দিয়ে বা দাগ দিয়ে আমরা কোভ্যালেন্ট বন্ডিং বোঝাই, সমযোজী বন্ধন বোঝাই। লেখালেখি আমি খুব একটা বেশি বাংলায় করতে পারবো না। আর স্ন্যাপশট যা নেওয়া হয়েছে, বুঝতেই পারছো কোনো না কোনো জায়গা থেকে এই ছবি তোলা হয়েছে। এই ছবি ইংরাজিই হবে, এই ছবি বাংলা হবে না। বাংলা মাধ্যমের কোনো পিডিএফ বই আমি খুঁজে পাইনি। তো যাই হোক, ফলে একটু সামান্য ইংরাজিটা জেনে নিতে হবে। ভাষাটা আমি বাংলাই বলছি, কিন্তু লেখালেখিটা বাংলায় করা ডিফিকাল্ট, আর স্ন্যাপশট তো বাংলায় করা ইম্পসিবল। তো যাই হোক, দেখা যাক। এভাবে তোমরা যদি পছন্দ করো। তো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাক যে হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করে নিল, হাইড্রোজেন হয়ে গেল। HCl আর একটা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। HCl আর H এর একটা ইলেকট্রন ওর সঙ্গেও শেয়ার হয়ে গেল, ক্লোরিনের একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ার হয়ে গেল, এটা কাছাকাছি একটা সিস্টেম তৈরি করলো। এই বাইন্ডিং কিভাবে হয়, তার ভিতরের ফিজিক্স, ভিতরের কেমিস্ট্রি, ভিতরের জিনিসপত্র খুব ডিটেলে বোঝা তোমাদের দরকার নেই, কিন্তু কোনো না কোনোভাবে কোয়ান্টাম মেকানিক্স সলভ করে এগুলো ব্যাখ্যা করা যায় যে এইভাবে জিনিসগুলো হচ্ছে। খুব ডিফিকাল্ট কিছু নয়। শেয়ারিং গল্পটা শুধু ঠিক, মানে প্রবাবিলিটি ডেন্সিটিটা এমনভাবেই থাকে যে ইলেকট্রনকে কোনো একটা নির্দিষ্ট অ্যাটমের মধ্যে আছে বলা যায় না। এই দুটোর প্রবাবিলিটি ডেন্সিটি উভয় অ্যাটমের উপরেই বিস্তৃত থাকছে, ফলে ইলেকট্রন শেয়ারিং এটা পারফেক্টলি ভ্যালিড টার্ম, কোনো সমস্যা নেই। বেশ, তো এরপরে দেখো আরও কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। অক্সিজেন হাইড্রোজেন মিলে ওয়াটার তৈরি হচ্ছে, এগুলো জানো। এইবার এখানে একটা গল্প বলবো যে এক্সট্রা ইলেকট্রনগুলোকে আমরা একটা নাম দেওয়া হয়, যে ইলেকট্রনগুলো শেয়ার হয়ে যাবার পরে বেঁচে থাকছে। শেয়ার হলো দুটো, বাকি আরও তো ইলেকট্রন রয়েছে, তারা শেয়ার হচ্ছে না, তারা এর উপরেই যেন লোকালাইজড থাকছে। অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখতে পারো যে 6টা ছিল, 1 2 3 4 5 6, 6টা ডট 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 ইলেকট্রন রয়েছে। তাদের মধ্যে দুটো একটা এই হাইড্রোজেনের সঙ্গে, একটা এই হাইড্রোজেনের সঙ্গে শেয়ার হচ্ছে, আর এই 4খানা এর উপরেই লোকালাইজড, মানে অক্সিজেনটার মধ্যেই থাকছে, হাইড্রোজেনের শেয়ার হচ্ছে না। এদেরকে জেনারেলি লোন পেয়ার বলা হয়, যে দোজ পেয়ার্স আর অ্যাভেলেবল ইন দ্য অক্সিজেন। যদি প্রয়োজন পড়ে তারা কোনো কাজকর্ম করতেও পারে, ইফ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। তো যাই হোক, 3টে হাইড্রোজেন একটা নাইট্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেন একটা নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। নাইট্রোজেনের উপরে 5খানা ছিল ইলেকট্রন, 3টে শেয়ার হলো হাইড্রোজেনের সঙ্গে, এই হাইড্রোজেনের একটাও শেয়ার হলো। প্রত্যেকটা দাঁড়ি মানে দুটো করে ইলেকট্রন বুঝতে হবে আমাকে। তো যাই হোক, এখানে 2খানা ইলেকট্রন কিন্তু পড়ে রইল, এটাকে লোন পেয়ার বলা হলো, বুঝেছো? এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রনস ফর লোন পেয়ার। কার্বনের কিন্তু 4টে ইলেকট্রন ছিল, যখন সে মিথেন তৈরি করছে 4টে ইলেকট্রনই শেয়ার হয়ে যাচ্ছে, ফলে তার কোনো লোন পেয়ার নেই। এই ইলেকট্রনের থাকা, ইলেকট্রনের না থাকা, ইলেকট্রন কোথায় কতটা, কত পার্সেন্টেজ, কোথায় বেশি কোথায় কম, কোন দিকে তেড়ে আছে, মানে কার দিকে বায়াসড হয়ে আছে, এইটার নামই অর্গানিক কেমিস্ট্রি। মানে গোটা জিনিসটা তোমাকে ইলেকট্রনের খেলাটাই, মানে কেমিস্ট্রি গোটা মানেই তাই, কেমিস্ট্রি মানে ইলেকট্রনের খেলা। তো যাই হোক, এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝবো, যে কে কতটা ইলেকট্রন টানে, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটা বোঝার চেষ্টা করব, এবং এটা বোঝার মানে এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, বুঝলে? তাহলে কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি বলছে যে একটা অ্যাটম কতটা ইলেকট্রন টানতে পারে নিজের দিকে। ইলেকট্রোনেগেটিভিটি কতটা ইলেকট্রন টানতে পারে, যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি টানতে পারে। এটা একটা অল্প কিছু তোমাকে পিরিয়ডিক টেবিলের প্রথম দিককার এলিমেন্টগুলো বলা হচ্ছে, একটু মনে রাখতেই হবে এগুলো, কেননা মাঝে মাঝেই তোমাকে রিলেটিভ তোমার ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে চিন্তা করতে হবে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা কম। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, ইম্পর্টেন্ট। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর ইলেকট্রোনেগেটিভিটি খুব কম, এরা ইলেকট্রন টানতে মোটেও পারে না, ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তো এর 2 সংখ্যাটা মোটামুটি একটা নিউট্রালের কাছাকাছি ধরা হয়, যে 2-এর নিচে মানে ইলেকট্রন ছাড়তে বেশি চায়, 2-এর বেশি মানে ইলেকট্রন টানতে বেশি চায়। হাইড্রোজেনটা মোটামুটি সেন্ট্রাল, হাইড্রোজেন, বেরিলিয়াম এরা সেন্ট্রাল। কার্বন একটু বেশি, মানে এর 4টে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন টানার মধ্যে
ইলেকট্রন টানাটাকে সামান্য একটু পছন্দ করে। এবার ক্ষেত্র বিশেষে সে ইলেকট্রন ঠেলতেও পারে, ইলেকট্রন টানতেও পারে। দেখবে যে এর কোনো প্র্যাকটিক্যালি হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই ইলেকট্রনটা টানবেই বা ছাড়বেই। কার্বনের জন্য ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। এরা যেমন ইলেকট্রন কিছুতেই টানবে না, মোস্টলি ছাড়বেই। মানে 3 ফিন হয়ে গেলে পরে আর কোনো গল্প নেই। 2.5-এর উপর থেকে যদি তুমি ভাবো এই ইলেকট্রন টানবেই এরকম। ফ্লোরিন সব থেকে বেশি ইলেকট্রন টানবে, ক্লোরিন ভালোই ইলেকট্রন টানবে, অক্সিজেন নাইট্রোজেন এরা ভালোই ইলেকট্রন টানবে, ব্রোমিনও ইলেকট্রন টানবে, আয়োডিনও টানবে, তবে ফ্লোরিনের থেকে কম। পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিক যেতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, মানে ইলেকট্রন টানার ক্ষমতা বাড়ে। পিরিয়ডিক টেবিলের নিচ থেকে উপরে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, মানে ইলেকট্রন টানার ক্ষমতা বাড়ে। ভালো করে এই জিনিসটা মনে রাখবে। ফ্লুরিন 4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, ক্লোরিন 3, এ কটা মনে রাখতেই হবে। আর এগুলো যেগুলো তোমার ক্ষারীয় ধাতু, সোডিয়াম পটাশিয়াম, এগুলো ইলেকট্রন টানবে না, ফলে এদের ইলেকট্রনেগেটিভিটি কম হবে, এটা তোমাকে জানতেই হবে। এই মোটামুটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, এই কটা মনে রাখতেই হবে মোটামুটি। মানে এদের মধ্যেই অনেক সময় তোমাকে কম্প্যারিশন করতে হতে পারে। বুঝে গেছো? এটা মাস্ট। বেশ, এইবারে আমরা পোলারিটি অফ দ্য বন্ড নিয়ে আলোচনা করব। আমরা এখন অব্দি অর্গ্যানিকের খুব বেশি, অর্গ্যানিকের মানেই যে অর্গ্যানিকের রিয়াকশন মুখস্থ করতে হবে, এর সাথে এটা সেটা ওটা, কেমিস্ট্রি মানে যে সাথে কেমিস্ট্রি মানে শুধু রিয়াকশন না, কেমিস্ট্রি মানে ওভারঅল কেমিস্ট্রি। তার মধ্যে ইলেকট্রনিক স্ট্রাকচার রয়েছে, বন্ধন রয়েছে, বহু কিছু রয়েছে। তো যাই হোক, আমরা প্রথমত বন্ডের পোলারিটি জিনিসটা বুঝি। আমরা আজকের ক্লাসেই কোনো রিয়াকশন মুখস্থ করার অ্যাবসলিউটলি কোনো প্রশ্ন নেই। আমরা প্রথম দিকের কয়েকটা ক্লাসে বিশেষ কিছু রিয়াকশন নেই, দাদা জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা। তো আমরা নন পোলার কোভ্যালেন্ট, এগুলো আমি এখানে লেখার থেকে আমি প্রথমে যখন পড়েছি এইভাবে তৈরি করেছি। সব ক্লাস আমি এইভাবে তৈরি করব না, পড়ে নিয়ে ডিরেক্ট লিখেও পড়াবো একটু পরের দিকে। প্রথম ক্লাসটাতে বুঝতেই পারছো, একটা জিনিস যখন প্রথম শুরু হয় তখন সব কিছু প্রিপেয়ার হয়ে থাকতে টিচারের একটা ইচ্ছা করে, কেন তার কনফিডেন্সের অভাব থাকে। ক্রমশ তার একটা কনফিডেন্স চলে এলে আর কিছু লাগে মানে চল পেনটা দে, ব্যাস। তো ঠিক আছে, ফিজিক্স পড়াতে গেলে আমার কোনো কিছুই লাগবে না, যে কোনো সময় যা কিছু হয়, চক পেনটা দে, চক বোর্ডটা আছে, চক আছে, ব্যাস হয়ে যাবে। এনিওয়েজ, চলো, নন পোলার কোভ্যালেন্ট বন্ড যেগুলোতে একই একই রকম মৌল দিয়ে তৈরি, হাইড্রোজেন, ফ্লোরিন, কার্বন। সিএইচও নন পোলার, কেন না, কেন 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 এই যে সি আর এইচ এর 2.5 আর 2, ফলে মোটামুটি একই রকম ইলেকট্রোনেগেটিভিটি, ফলে ইলেকট্রনগুলো একইভাবে শেয়ার। তো মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দ্য বন্ডেড অ্যাটম যখন লেস দেন 0.5, তখন আমরা নন পোলার বলি। মানে হচ্ছে ইলেকট্রনগুলো মোটামুটি একই রকমভাবে শেয়ার্ড মানে ইকুয়ালি শেয়ার্ড হবে, তার তো কোনো মানে নেই। আমরা দেখো কোভ্যালেন্ট, আমরা যখন প্রত্যেকটা বন্ড বলেছি, আমরা বলেছি তারা শেয়ার্ড। আমরা বলিনি যে কার উপরে কতটা শেয়ার। ফ্লুরিন হলে ইকুয়ালি শেয়ার্ড হবে, হাইড্রোজেন ইকুয়ালি শেয়ার্ড হবে, হাইড্রোজেন আর ফ্লুরিন হলে ইকুয়ালি শেয়ার হবে কি? এটাই হচ্ছে প্রশ্ন। হাইড্রোজেন হলে ইকুয়ালি শেয়ার হবে কি? এইটা বোঝার জন্য তোমার ইলেকট্রোনেগেটিভিটি স্কেল এবং ইলেকট্রোনেগেটিভ স্কেলের পরেই আমি ওই ইকুয়ালি শেয়ার হবে কি হবে না তার বলার চেষ্টা করছি। এইটা অত্যন্ত সেন্ট্রাল ইন দ্য অর্গানিক কেমিস্ট্রি। ইলেকট্রন শেয়ারিং, কে কোনটা পোলার, কে কোন দিকে হেলে আছে, এইটা বুঝতে না পারলে কিছু বুঝতে পারবে না। বেশ, এইবার পোলার বন্ড ককেদেরকে বলবো না, যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.5 থেকে বেশি হবে। মোটামুটি 1.9 অবধি তাও বন্ডিং থাকবে, 1.9 বেশি হলে তাকে সেখানে আর কোভ্যালেন্ট বন্ডিং হওয়া সম্ভব নয়, তখন ইলেকট্রন পুরো টেনে নেবে, ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক কম্পোনেন্ট হয়ে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি যদি 1.9 বেশি হয়, তখন তারা আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট হয়ে যাবে। যেমন ধরো NaCl, Na আর Cl এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2। এই যে সোডিয়াম হচ্ছে 9.9, Cl হচ্ছে একদম 3, 2.1 এর ডিফারেন্স রয়েছে। তাহলে সে আয়নিকই হবে। কেএফ হাইলি আয়নিক, ফ্লোরিন অত্যন্ত বেশি ইলেকট্রোনেগেটিভ, অত্যন্ত কম ইলেকট্রোনেগেটিভ, ভয়ানক আয়নিক। আর মাঝামাঝি পার্টগুলো হচ্ছে পোলার বন্ড, হাইড্রোজেন এবং ক্লোরিন 2.1 আর ফ্লোরিন হচ্ছে 3, এদের মধ্যে 0.9 হচ্ছে ডিফারেন্স। পুরোপুরি আয়নিক হবে না এরা, কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি অনেকটাই বলে সে ইলেকট্রনটাকে খানিকটা নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রন ডেন্সিটি অফ দ্য শেয়ার্ড ইলেকট্রন ইজ মোর কনসেন্ট্রেটেড অন ক্লোরিন। যে ইলেকট্রনগুলো শেয়ার্ড হচ্ছে তারা খানিকটা ক্লোরিনের দিকে হেলে থাকবে, বায়াসড থাকবে।
শাশুড়িরা যেরকম ছেলের প্রতি বায়াসড হয় বলে মেয়েরা অভিযোগ করে, সেই রকম ইলেকট্রনটা এর দিকে বায়াসড। ইফ সিচুয়েশন অ্যারাইজেস, যদি প্রয়োজন পড়ে, ইলেকট্রনটা খুব সহজেই বলবে আমি হাইড্রোজেনটা নই। দ্যাট ইজ আ পোলার বন্ড। হাইড্রোজেন অক্সিজেন বন্ডটাও পোলার বন্ড। অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, অনেকটা ডিফারেন্স। সো ইলেকট্রনস আর মোর কনসেন্ট্রেটেড অন অক্সিজেন, ইলেকট্রনস আর মোর কনসেন্ট্রেটেড অন নাইট্রোজেন রাদার দেন অন হাইড্রোজেন। দিস আর পোলার বন্ড। ইলেকট্রন বেশি কনসেন্ট্রেটেড মানে চার্জ ডেন্সিটি ওইখানটাতে বেশি। সো আমরা ওটাকে ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস চার্জ লিখে আমরা ওটাকে ডিনোট করব, যে ডেল্টা মাইনাস চার্জ লেখা মানে হচ্ছে ওই জায়গাটাতে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি, ইলেকট্রনটা অনেকটা ওই দিকটায় বেশি আছে। ডেল্টা প্লাস মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি রয়েছে। দিস আর পোলার বন্ডস। সব সময় এই কথাগুলো আমি কিন্তু পরে কাঁই করে একইবার বলবো না। ফলে মানে কোভ্যালেন্ট বন্ডিং কি, আয়নিক বন্ডিং কি, ইলেকট্রোনেগেটিভিটি কি, নন পোলার বন্ড কি, পোলার বন্ড কি, এগুলো কিন্তু প্রথম ক্লাসেই তোমাদেরকে বুঝে নিতে হবে। প্রথম ক্লাসে বহু কিছু পড়ার আছে, হ্যাঁ, লম্বা মানে জানার আছে, ছোট ছোট করে ক্লাসটা একটু লম্বা হতে পারে, বাট ঠিক আছে, করো, ভালো করে বোঝো জিনিসটা। না বুঝতে পারলে কিছু করার নেই, বুঝতে হবেই। আচ্ছা, এইটার পিডিএফটা আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে, এমন নয় যে দেবো না। এর মধ্যেই, এই যে ভিডিও ডেসক্রিপশনের মধ্যেই একটা গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, অসুবিধা হবে না। বেশ। পোলার বন্ড মানেই তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে। কাকে বলে ডাইপোল মোমেন্ট? তোমরা জানো যে একটা আইডিয়াল ডাইপোল মানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যে খানিকটা ডিস্টেন্স, দূরত্ব আছে। আইডিয়াল ডাইপোলে চার্জ দুটো ইকুয়াল হওয়া দরকার। এমনি জেনারেল ডাইপোলে চার্জের ইকুয়াল হওয়ার দরকার নেই, মোটামুটি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তারা পাশাপাশি রয়েছে উইথ আ ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড আ ডাইপোল। ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা ইলেকট্রিক ডাইপোল জানো। তো এই যে সমস্ত পোলার বন্ডেরই একটা ডাইপোল মুভমেন্ট থাকবে, একটা নেগেটিভ এন, একটা পজিটিভ এন। এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে বোঝানো যায়। তো জেনারেলি একটা বন্ডের ডাইপোল মুভমেন্ট বলতে আমরা বুঝি তার বন্ডের পার্শিয়াল চার্জগুলোর সাইজ এবং তাদের মধ্যে ডিস্টেন্স। এই যে LiH, হাইলি পোলার বন্ড, ইলেকট্রনটা মোর কনসেন্ট্রেটেড অন, LI তো ছেড়ে দেবে, H হচ্ছে টেনে নেবে। তো H এর দিকে কনসেন্ট্রেটেড, ইলেকট্রন যেদিকে কনসেন্ট্রেট সেদিকের কালার কোড হচ্ছে রেড। এরকম ছবি বইতে দেওয়া থাকবে, তোমাদের একটু জেনে রাখলে ভালো। পরীক্ষায় পার্টিকুলারলি হয়তো পর্দায় ডাইপোল মোমেন্ট কি সেটা জিজ্ঞেস না করে ডাইপোল মোমেন্টের অ্যাপ্লিকেশন দিয়ে কিছু জিজ্ঞেস করতে পারে। স্লোলি উইল লার্ন অল দ্যাট। তো এই লাল মানে হচ্ছে নেগেটিভ। যেখানে লাল নেই, মাঝামাঝি একটা ইয়েলো গ্রিন টাইপের কালার, সেখানে ইলেকট্রনগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, নন পোলার বন্ডেড ম্যাপ এরকম। HF একটা পোলার বন্ড, তার ম্যাপ এরকম, এখানে লাল, এখানে নীল। নীল মানে পজিটিভ চার্জ, নীল মানে পজিটিভ চার্জ ডেন্সিটি, লাল মানে নেগেটিভ চার্জ ডেন্সিটি, মাঝখানের হালকা ইয়েলো, হালকা গ্রিন, কলা পাতা, হালকা ইয়েলোইশ চার্জ মার্কার, যা মানে মোটামুটি ইকুয়াল ডেন্সিটি। তো এইগুলোকে বলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ। মানে বন্ড পোলার হয়, বন্ড তার একটা ডাইপোল মোমেন্ট থাকে। সব বন্ড পোলার হয় না, সব বন্ডে ডাইপোল মোমেন্ট থাকে না। ঠিক আছে, চল লুইস স্ট্রাকচার সম্বন্ধে একটু জেনে নিই। এই যে ডট ডট দিয়ে আঁকা, যেগুলো আমরা আগেই এঁকেছিলাম, যে এক্সট্রা ইলেকট্রনগুলোকে, লোন পেয়ারগুলোকে আলাদা করে শো করতে হবে, কোভ্যালেন্ট বন্ডগুলোকে যারা শেয়ার্ড আছে তাদেরকে দাঁড়ি দিয়ে আমরা টানে দেখাবো। এবং যদি কোনো এক্সট্রা চার্জ থাকে, মানে চার্জটা যদি ব্যালেন্স না হয়, মানে যদি তার প্রোটন সংখ্যা এবং তার বাইরের ঘুরে বেড়ানো ইলেকট্রন সংখ্যাটা ইকুয়াল না হয়, তাহলে তার মধ্যে একটা এক্সট্রা চার্জ থাকবে, সেগুলোকে ফর্মাল চার্জ বলা হয়। ফর্মাল চার্জটাকে ইন্ডিকেট করতে হয়। এইটাই লুইস স্ট্রাকচার। শো দ্য কোভ্যালেন্ট বন্ড বাই এ ড্যাশ, শো দ্য লোন পেয়ার্ড ইলেকট্রনস, এবং রাইট দ্য ফর্মাল চার্জেস এক্সপ্লিসিটলি। কেন বলছি দেখো, অক্সিজেনের মাঝখানে কটা আছে? অক্সিজেনের 8টা প্রোটন আছে, মাঝখানে 8টা পজিটিভ চার্জেস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওর বাইরে কোভ্যালেন্ট বন্ড দিয়ে সে মোটামুটি কতগুলো করে ফেলেছে। এবার এর ইলেকট্রনটা হাইড্রোজেনেরও ইলেকট্রন, মানে হাইড্রোজেনের পজিটিভ একটা আছে, ফলে এই কোভ্যালেন্ট বন্ডটা দিয়ে দুটো ইলেকট্রন একটা হাইড্রোজেনের চার্জকে প্রশমিত করছে, একটা অক্সিজেনের চার্জকে প্রশমিত করছে, ব্যালেন্স করছে।
তো তোমাকে 8টা ইলেকট্রনকে দেখতে হবে, সরি, ওর 8টা প্রোটনকে দেখতে হবে যে 8টা ইলেকট্রন ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিনা মোটামুটি ওইভাবে। তো প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড থেকে একটা করে ইলেকট্রন আমরা ধরবো, এইটা আগে দেখি। এখান থেকে একটা ধরবো, এখান থেকে একটা ধরবো, এখান থেকে 4টে ধরবো, তাহলে 6 হলো। আর দুটো কোথায় আছে ভেবে দেখ। হ্যাঁ। ও আচ্ছা, ইলেকট্রনের সরি বা কি বলে, একটু ভেবে দেখো, ভেবে দেখো এর ইলেকট্রনিক স্ট্রাকচার ভাবো, সেই 1:2, 2:2, 2p2, এরকম কোনো জিনিস জানো? আচ্ছা, আবার ব্যাক, আবার ব্যাক। এই যে এখান থেকে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন, এটা এখানে আমার বলতে হতো একবার। তো যাই হোক, বাইরের যে হুন্স রুল, তার যে সূত্র, লিথিয়াম, বরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা আমি একবার লিখে রাখি। ওই জন্যই আমার এটাও দরকার, পেনটাও দরকার। সবসময় তো আর হলে হবে না, সবটা তো আমরা গোটাটা এনার্জি লেভেলস আমরা একটু ওইটাইটা একটু মনে না রাখলে কোথায় কত ইলেকট্রন, কত কটা ইলেকট্রন কিভাবে আছে তোমরা সবসময় জানতে পারবে না। 1s তাকে থাকে দুটো, 2s তাকে থাকে দুটো, 2p তাহলে 6, 3s2, 3p6, তারপরে 4s ঢুকে যায়, তারপরে ঢুকে যায়। এইভাবে তুমি হুন্ডস রুল ব্যালেন্স দিয়ে তুমি মোটামুটি লেভেল, ইলেকট্রনিক লেভেল ফিল আপ করবে। এখানে দুটো, এখানে দুটো, এখানে 6টা, এখানে দুটো, এইভাবে ভরতে ভরতে যাবে। এইবার তুমি ভেবে দেখো অক্সিজেনের বাইরে, অক্সিজেনের মধ্যে যে 8খানা প্রোটন আছে, তাহলে 8খানা ইলেকট্রন আছে। আইসোলেটেড অক্সিজেন কিভাবে থাকবে? 2, 2, 4, এখানে থাকবে 4, 2p4। তো যখন আমরা এইটা লিখছি তখন একদম ভিতরের 1s2 এর ইলেকট্রনগুলোকে লিখছি না, 1s2 এর ইলেকট্রনগুলোকে লিখছি না, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে অ্যাকচুয়ালি 6টা ইলেকট্রনকে দেখতে পেতে হবে। কিন্তু এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে ধরো আর 4টে, এইভাবে ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ না, ভালো করে দেখো, বুঝে দেখো কোথা চার্জটা, কেন আমি এখানে প্লাস চার্জ লিখছি, এই ফর্মাল চার্জগুলো লেখা খুব জরুরি। এটার সঙ্গে আর একটা হাইড্রোজেন যদি তুমি যোগ করে দাও, এটার সঙ্গে যদি তুমি আর একটা হাইড্রোজেন যোগ করে দাও, তাহলে কি পুরো জিনিসটা ব্যালেন্স হচ্ছে? ভেবে দেখো। এই এই ফর্মাল চার্জের ব্যাপারটা আমাদের কিন্তু মাঝে মাঝেই দরকার পড়বে। এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বের করে দাও, হাইড্রোজেনটা বের করে দিচ্ছ, স্যার ইলেকট্রনটাও বেরিয়ে যাচ্ছে না, ইলেকট্রনটা বেরোচ্ছে না, শুধু প্রোটনটা বের হয়ে যাচ্ছে। এখানে একটা হাইড্রোজেন শুধু ঢুকছে, সে ঢুকে আর একটা এই দুখানা ইলেকট্রন, মানে একটা H+ শুধু ঢুকছে, সে এইখানকার দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড শেয়ারিং করে ফেলেছে। তাহলে দেখো, হাইড্রোজেনগুলোকে যদি আমি ব্যালেন্স ভাবি এখানে বা এখানে, তুমি ভাবো যে একটা হাইড্রোজেন ব্যালেন্স, আর এখানে রয়েছে অক্সিজেন। এখানে এর 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 বাইরে ধরো একটা ইলেকট্রন আছে, এখান থেকেই ধরো ওর একটা দিয়ে ওর চার্জটা ব্যালেন্স হয়ে গেছে। এর ভিতরে দুটো আছে, সেটা আমি এখানে লিখছি না। বাকি গিয়ে দেখো যে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে ঢুকে রয়েছে, সেই জন্য একটা ফর্মাল চার্জ। এখানে দেখো একটা ইলেকট্রনের শর্ট রয়েছে, একটু ভেবে দেখো দরকার হলে পজ করে, যে কার কোথায় কটা প্রোটন কটা ইলেকট্রন, সেটা ভাবলেই বুঝতে পারবে যে এখানে একটা, এইটা বুঝে নেওয়াটা খুব সহজ। একটা যদি হাইড্রোজেনকে এখান থেকে বের করে দাও, প্রোটনটাকে, দেন এখানে একটা এক্সট্রা ইলেকট্রন, ওই প্রোটনের করেসপন্ডিং যে ইলেকট্রনটা সেটা তো এখানেই রয়ে গেল, এই জন্য এখানে একটা এক্সট্রা চার্জেস বলতে হবে। বেশ, ঠিক আছে, এগুলো দরকার পড়বে বিভিন্নভাবে। লুইস স্ট্রাকচার সবসময় দরকার পড়বে। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বলে রাখছি, পরবর্তীকালে খুব দরকার পড়বে। একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন, কার্বোকেশন নয়, কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, আর একটা হচ্ছে র্যাডিকাল। এই লুইস স্ট্রাকচার দিয়ে আমাদেরকে একটু প্রথমেই বুঝে নিতে হবে। সবসময় অর্গানিক কেমিস্ট্রিতে এই 3টে জিনিসের দরকার পড়বে। ধরো মিথেন একটা ব্যালেন্সড জিনিস, মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে দাও, কিন্তু একটা হাইড্রোজেন, মানে পুরো হাইড্রোজেন গোটাটা নয়, ওই আর কি, একটা জিনিস বের করে দিলে,
সরি, হাইড্রোজেন গোটাটা তো বটেই, একটা ইলেকট্রন সহ বের করে দিলে, মানে পুরো বন্ডিংটা সহ বের করে দিলে, তাহলে এখানে কার্বনের উপরে 3টে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, হাইড্রোজেন বন্ডিং নয়, 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, একটা ফর্মাল চার্জেস তার উপরে রয়েছে, মানে এর একটা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন রয়েছে, তাহলে এটা কার্বোক্যাটায়ন হতে পারে এটার নাম। তুমি যদি এর সাথে দুটো ইলেকট্রন, মানে কার্বোক্যাটায়নের সঙ্গে দুটো ইলেকট্রন যোগ করে দাও, তাহলে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন সহ একটা কার্বন রয়েছে, যেটাকে তুমি বলবে অ্যানায়ন। অ্যানায়ন কেন অ্যানায়ন? এক্সট্রা ইলেকট্রন, নেগেটিভ চার্জেস। কেন ক্যাটায়ন? ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, পজিটিভ চার্জেস। র্যাডিক্যাল হচ্ছে চার্জটা ব্যালেন্স, 3টে হাইড্রোজেন আর একটা, মানে এটার সাথে শেয়ার্ড বন্ড, আর একটা ইলেকট্রন ওখানে রয়েছে, ইলেকট্রন পেয়ার নেই, একটা ইলেকট্রন রয়েছে, সেটাকে তুমি বলতে পারো র্যাডিক্যাল। একটা আনপেয়ার্ড ইলেকট্রন। ইথেনটা এখানে লেখা রয়েছে, এর দরকার পড়বে। র্যাডিক্যাল মিলে ইথেন কিভাবে হচ্ছে পরে আমরা দেখব। তো আমরা এখানে আপাতত জেনে রাখলাম কার্বোক্যাটায়ন, যার মধ্যে একটা পজিটিভলি চার্জড কার্বন থাকে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, একটা কার্বো অ্যানায়ন যার মধ্যে নেগেটিভলি চার্জ কার্বন, একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, র্যাডিক্যাল মানে চার্জ ব্যালেন্সড আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এটা যেন ভুল না হয়, কার্বোক্যাটায়ন নিয়ে প্রচুর কিছু আছে। এইবারে আরো কিছু কিছু তোমাদেরকে জিনিসগুলো একটু টার্মগুলো বলে দেওয়ার জন্য, এইটাতে বোঝার কিছু নেই। কাকে বলে অ্যামোনিয়া? NH3 কে বলে অ্যামোনিয়া। অ্যামোনিয়াম কাকে বলে? NH3 লোন পেয়ারটার সাথে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, ডেফিসিয়েন্সি একটা এক্সট্রা চার্জ থাকবে, ইলেকট্রন শর্ট, বেশ, এক্সট্রা ইলেকট্রন দিয়ে অ্যামাইড আয়ন হবে, ডাবল লোন পেয়ার। নাইট্রোজেনের মধ্যে কটা প্রোটন আছে ভেবে নাও, অ্যাটমিক নাম্বার নাইট্রোজেনের কত ভেবে নাও। বেশ, হাইড্রাজিন এইটাকে বলে, দুখানা অ্যামাইড, এটা একটা অ্যামাইড, এটা একটা অ্যামাইড, এর লোন পেয়ার এরকম করে করে শেয়ার্ড হয়ে গিয়ে একটা হাইড্রাজিন তৈরি হচ্ছে। এইরকম হাইড্রোজেন আয়ন, পজিটিভ নেগেটিভ, ইলেকট্রন বেশি হয়ে গেলে নেগেটিভ চার্জ, ইলেকট্রন কিছু নাই, বাইরে ইলেকট্রনটা নাই, তাহলে হাইড্রোজেন আয়ন, এটা হাইড্রাইড আয়ন। হাইড্রোজেন র্যাডিক্যাল, ব্রোমাইড আয়ন, ব্রোমিন র্যাডিক্যাল, বুঝতেই পারছো, ব্রোমিন ক্লোরিন শেয়ার হয়ে গিয়ে অক্টেট বা অষ্টক পূরণ হয়ে গেছে। এই জিনিসগুলো একটা খাতা নাও, পেন নাও, দেখো কটা ইলেকট্রন কোথায়, কটা প্রোটন কোথায়, এঁকে এঁকে বোঝো। এইগুলো খুব সেন্ট্রাল আর কি, মানে এই আইডিয়াগুলো সবসময় দরকার পড়বে। বেশ, আবার আমরা লোন পেয়ারগুলোকে নিয়ে, এগুলো এমনি কার্বন, এর 4টে বন্ড, কোনো লোন পেয়ার নেই, 3টে বন্ড, একটা লোন পেয়ার, 2টো বন্ড, 2টো লোন পেয়ার, একটা বন্ড, 3খানা করে লোন পেয়ার। এই জাস্ট একবার দেখে নিতে বলছি, যে বিভিন্ন রকম একবার চোখ বুলিয়ে দেখে নাও। আমি পড়তে পড়তে এগুলোকে যখন পড়ছিলাম ছবি তুলে তুলে রেখেছিলাম একবার করে তোমাদেরকে বলে দেওয়ার জন্য, এর মধ্যে কিছু নেই। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ডাবল বন্ড বলে একটা জিনিস হয়, বুঝেছো? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, যে দুটো কোভ্যালেন্ট বন্ড মিলে যোগ হচ্ছে, এটা স্ট্রাকচারিক্যালি আমরা দেখব কিরকম হয়। একটাকে বলে সিগমা বন্ড, একটাকে বলে পাই বন্ড। কেন বলে, কিভাবে বলে দেখব। এখানে 3টে কোভ্যালেন্ট বন্ড দুটো অ্যাটমকে ধরে থাকছে, এদেরকে ট্রিপল বন্ড বলা হয়। একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, এগুলো আমরা দেখব। এটাও আশা করি ডাবল বন্ড, ট্রিপল বন্ড বুঝেছো, যে দুটো বন্ড, ইলেকট্রনগুলোই একটু অন্যভাবে শেয়ার্ড হচ্ছে, মানে দুটো আলাদা দাঁড়ি, মানে এর দুখানা ইলেকট্রন, এর দুখানা ইলেকট্রন মিলে শেয়ার্ড হচ্ছে, এর একটা ওর একটা নয়, এর একটা ওর একটা মিলে একরকম হচ্ছে বন্ড, এর একটা ওর আরেকটা মিলে আরেকভাবে হচ্ছে বন্ড, মানে এ দুটো ইলেকট্রনও শেয়ার করছে এর সঙ্গে, এ আরো দুটো ইলেকট্রন শেয়ার করছে এর সঙ্গে। তো এইভাবে দুটো দাঁড়ি দিয়ে বোঝানো হচ্ছে। কিভাবে কেমন করে এরা তৈরি হয় সেটা আমরা ছবি দিয়ে পরে দেখব। আমরা এইগুলো তোমাদেরকে ছোট এক্সারসাইজ হিসেবে বলে রাখছি, যে CH3OH, HNO2, NO3-, NO2+, এগুলোর সব
ওই লুই স্ট্রাকচারটা এঁকে তোমরা একটুখানি দেখে নাও। এখানটায় তোমরা চাইলে পজ করতে পারো, পজ করে তোমরা চাইলে একটুখানি দেখে নিতে মানে এঁকে চেষ্টা করে দেখে নিতে পারো। হ্যাঁ, কিছু না, বন্ডগুলো এরকম এরকম হচ্ছে, এরকম এরকম হচ্ছে। কিন্তু এটা দেখার আগেই আমার মনে হয় যে এইখানটাতেই পজ করে নিচে এতক্ষণ কিছু বুঝলে কিনা বন্ড আঁকাটা আর ফর্মাল চার্জটা দেখতে পাওয়াটা, এই ফর্মাল চার্জটা কার উপরে রয়েছে, অক্সিজেনগুলোর উপরে নিশ্চয়ই নেই, একটু চিন্তা করলেই বুঝতে পারবে। নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বন্ডিং হচ্ছে, তিনখানা যদি এতগুলো যদি বন্ডিং হয়ে যায় তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কোথায়? এখানে যদি এইভাবে বন্ডিং হয়ে যায়, ইলেকট্রনের ঘাটতি রয়েছে কোথায় রয়েছে? এটা তো এক্সেস ইলেকট্রন রয়েছে। একটুখানি দেখে নিলেই বুঝতে পারবে যা কিছু হচ্ছে নাইট্রোজেনের উপরেই হচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই। কেকুলে স্ট্রাকচার বলে একরকম স্ট্রাকচার, বলি যে লুই স্ট্রাকচার শুধু লোন পেয়ারগুলোকে না লিখছি না, লোন পেয়ারগুলোকে না দেখিয়ে যেটা লিখি, যে মোস্ট অফ দ্য টাইম এটাই বইপত্রগুলোতে লেখা হয়, সেটা হচ্ছে কেকুলে স্ট্রাকচার। ওই ডটগুলোকে আর আলাদা করে দেখানো হয় না। কনডেন্স স্ট্রাকচার বেশিরভাগ সময় লেখা হয়, কিন্তু সেটাতে স্ট্রাকচার কিভাবে কানেক্টেড সেটা বোঝা যায় না। CH3 ও CH3 বুঝতে পারবে না দেখে কীরকম আছে, এই রকমভাবে লিখলে বুঝতে পারবে যে CH3 এখানে, মাঝখানেও CH3। তো তাও এখানে লেখার সময় বোঝানোর চেষ্টা করা হয় অনেকভাবে। তো এইগুলো কনডেন্স স্ট্রাকচার বলি আমরা। আরেকটা স্ট্রাকচার রয়েছে স্কেলিটাল স্ট্রাকচার, মোস্ট অফ দ্য টাইম আমরা এইটা লিখব, মানে এটা দেখবো। স্কেলিটনের মধ্যেও আবার কনডেন্সড আর নন কনডেন্সড এরকমই আছে। কনডেন্স স্ট্রাকচার এইভাবে লিখে এখানে একটা বিআর যোগ হয়ে আছে, এগুলো আস্তে আস্তে শিখে যাবে। CH3 CH2O CH3 এইভাবে লিখি, যখন ডান্ডাটা দিয়ে আমরা বোঝাতে চাই কার্বনের সঙ্গে CH3 যোগ হয়ে আছে, ডান্ডাটা লিখে বোঝাই এই কার্বনটার সঙ্গে OH আছে। এইরকম এই ডান্ডাগুলো দিয়ে কার্বন কার্বন যোগ করে দিই, বাকি হাইড্রোজেনগুলো সি এর সঙ্গে আছে ধরে নিই। তাও এত লেখা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ফলে আরও সহজ হচ্ছে স্কেলিটাল স্ট্রাকচার। স্কেলিটাল স্ট্রাকচার সব থেকে সহজ লেখা এবং হ্যান্ডেল করা। প্রত্যেকটা ওই যেখানে যেখানে ভাঁজ পড়ছে, যেখানে যেখানে একটা খোঁচা রয়েছে, সেই খোঁচাতে একটা কার্বন আছে, কার্বনের বাকি ভ্যালেন্সিগুলো হাইড্রোজেন দ্বারা সব ব্যালেন্স হয়ে আছে। এটা ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে এই জিনিসটাই এই জিনিসটা, আর কার্বন ছাড়া অন্য জিনিস যেখানে রয়েছে সেটাতে হচ্ছে তোমাকে লিখতে হবে আলাদা করে, তো বোঝা তো যাবে না। আদারওয়াইজ বাকি কার্বনগুলো আমরা লিখবো না। লাস্টেও একটা কার্বন রয়েছে, এই কার্বনটা এই লাস্ট এন্ডে, এই কার্বনটা এইখানে, এই কার্বনটা এইখানে, এই কার্বনটা এইখানে, তার সাথে যোগ হয়ে আছে বিআর। হাইড্রোজেনগুলোকে লেখার দরকার নেই, হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকলে সেটা লিখতে হবে। আর প্রত্যেকটা কার্বনকে এরকম একটা খোঁচা দিয়ে চেঞ্জ দিয়ে বোঝাতে হবে। প্রত্যেকটা জিনিস তোমরা এখানটাতে আবার পজ করে বুঝে শুনে দেখো যে কিভাবে জিনিসটা কাজ করছে, ঠিক আছে? কিভাবে কেমন করে বা লিখছি, এরকম এরকম এরকম, প্রত্যেকটা এরকম এরকম। দেখো প্রত্যেকটা কার্বনগুলোকে আমি একটা ভাঁজ দিয়ে লিখছি, সাইক্লিক, ফলে এটা সব ক্লোজ হচ্ছে, হাইড্রোজেনগুলোকে লিখছি না। এটা বেঞ্জিন, এরকম করে আমরা লিখছি। বেঞ্জিনকে আমরা গোল দিয়ে লিখবো পরবর্তীকালে। তো যাই হোক, বুঝে নাও যে এইটা মানে এইটা, কিভাবে এটা দেখলেই বুঝতে পারবে এটা, এটা দেখলেই বুঝতে পারবে এটা, এটা দেখলেই বুঝতে পারবে এটা। দেখো এখানের এই যে কার্বন, সেন্ট্রাল কার্বনটা দেখো, এটার সাথে একটা ওয়েইচ আছে, আর সেটার সাথে এই ডান্ডাটা টেনে ছেড়ে দিচ্ছি, কেন এটার উপরে ওখানে একটা CH3 আছে। যে কোনো এই কার্বনের জিনিস, মিথাইল ইথাইল এইসবগুলো সব আমরা এরকম করেই রাখবো, কোনো অসুবিধা নেই। বেশ, সেটা হলো স্কেলিটাল স্ট্রাকচার। অ্যাটমিক অরবাইটাল নিয়ে সামান্য কিছু বক্তব্য আমরা এখানে রেখে দিই। 1s অরবাইটাল এরকম, 2s অরবাইটাল এরকম। স্যার অ্যাটমিক অরবাইটাল কি জিনিস? ওই যে একটু আগে লিখলাম 1s 2s। এখানে কি এঁকেছেন ছবিতে? এখানে লিখেছি যে ইলেকট্রনগুলো কিভাবে, মানে তার প্রবাবিলিটি ডেন্সিটিটা কীরকম। তো 1s 2s গুলো এরকম স্ফেরিক্যাল। তো যাই হোক, এই হচ্ছে গল্প। নোড, 2s-এ একটা নোড থাকে, 1s-এ কোনো নোড থাকে না। নোড মানে হচ্ছে যে যেখানটাতে ইলেকট্রন ডেন্সিটি কম আর কি। যাই হোক, বেশ, 2s-টা একটু বড়, 1s-টা একটু ছোট। এনিওয়েজ, এগুলো একটু জেনে নেওয়া দরকার। পি অরবাইটাল, গুলো কিরকম থাকে? এরকম এরকম, এই যে ইনফিনিটি সংখ্যার মতো এরকম ইলেকট্রন ঘুরে বেড়ায়, ইলেকট্রন ঘুরে বেড়ায়, এই দিকটাতে বেশি থাকার প্রবাবিলিটি, এই দিকটা, এগুলো প্রবাবিলিটি ডেন্সিটি। এইখানটাতে ইলেকট্রনে থাকার প্রবাবিলিটি কম, সাট করে বেরিয়ে যায়, সাট করে বেরিয়ে যায়। তো যাই হোক, এখানটায় একটু ঘুরে বেড়ায়, একটু ঘুরে বেড়ায়, এইরকমভাবে ভাবতে হবে। মোটা, মোটা মানে হচ্ছে যে দিকটায় প্রবাবিলিটি ডেন্সিটি বেশি, সরু মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি কম। প্রবাবিলিটি ডেন্সিটি মানে কি না, থাকার সম্ভাবনা। তো যাই হোক, বেশ।
কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। বেশ, 4টের মধ্যে তাহলে কত থাকবে? এই যে আমরা 1s2 2s2 এর ভিতরে আছে দুটো, এটা নন ভ্যালেন্স ইলেকট্রন বলি, আর এইটা ভ্যালেন্স বলি 2p2। তার মানে এসে দুখানা, পিতে দুখানা। এইবার পি এর মধ্যে কিন্তু 3টে, পি এর মধ্যে 6টা থাকতে পারে, তো পি এর মধ্যে এরকম 3টে, প্রত্যেকটাতে দুটো 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 করে থাকতে পারে। তো তার মধ্যে আমরা হোমস রুল এটাও বলছে যে আনপেয়ার্ড থাকাটাও বেশি পছন্দ করে, তাহলে এরকম আর এরকম করে থাকবে। এটা 1-1 মতো লিখে দিলাম ভুল করে, এটা এরকম এরকম নিচে আর ডান্ডাটা দেয় না। তো পি এ দুখানা আর এসে দুখানা রয়েছে, পি এর দুটো আবার আলাদা আলাদা ইয়েতে রয়েছে, সাবঅরবিটালে রয়েছে বা কক্ষকে রয়েছে। তো যাই হোক, এইবারে এস থেকে একটা ইলেকট্রন এসে এখানে চলে গেল। এগুলো আমরা হাইব্রিডাইজেশন থিওরির কথা বলার চেষ্টা করছি এবারে, যে একটা এস থেকে একটা এখানে চলে এলো, ফলে এইরকম জিনিস হয়ে গেল। এটা কিন্তু 2p-টা দেখাচ্ছি আর কি শুধু, আর এখানে তো আমি এসপি গোটাটা মিলে দেখাচ্ছি, 2s2p গোটাটা মিলে দেখাচ্ছি, একটা ইলেকট্রন এসে এখানে ঢুকে গেল, দিয়ে কার্বনের 4খানা ভ্যালেন্স ইলেকট্রন তৈরি হলো, যাদের এনার্জিগুলো কিন্তু একটু আলাদা। এস এর এনার্জি একটু আলাদা, একটু নিচে লেখা আছে, পি এর এনার্জিগুলো একই রকম, একটু উপরে লেখা রয়েছে। তো পি এর এনার্জি একটু বেশি, এস এর এনার্জি একটু কম। এইবার একটা ঘটনা ঘটলো, যেটা আদৌ কি ঘটে ভিতরে, দেখো সত্যি কথা বলতে আমরা কেউ জানি না, এগুলো একটা প্রপোজাল, এটা প্রপোজাল একদম, এটাই হয়, আমরা এক্সপেরিমেন্ট করে যেটুকু জানি সেটুকুই, কিন্তু ঠিক কিভাবে ঘটছে, ইলেকট্রন কিভাবে বিহেভ করে প্র্যাকটিক্যালি কেউ জানে না। হ্যাঁ, আমরা এটা একটা থিওরি, এটা একটা আমরা মডেল, যে এস থেকে একটা পিতে চলে যাবে, মানে একটু এনার্জিটা বেশি বেড়ে যাবে কোনো একটা ইলেকট্রনের, এবং সেই এর 3খানা এবং এর 1খানা ইলেকট্রন নিজেদের মধ্যে কিছু অ্যাডা করে কোনো না কোনোভাবে তাদের সবকটার এনার্জি একই হয়ে যাবে। এই একটা কম এনার্জিওয়ালা ইলেকট্রন, যেটা কিনা দুটো ছিল, এর ভিতরে কোনো একটা পারিপার্শ্ব থেকে, মানে তার আশেপাশে আরো ইলেকট্রন, আরো কাইনেটিক্স, অনেক কিছু ঘটছে, কোনো না কোনোভাবে তাদের এনার্জিটা সামান্য একটুখানি বাড়লো, ইলেকট্রন ভোল্টারে বেড়ে কোনো না কোনোভাবে 4টে ইলেকট্রনেরই একই এনার্জি হয়ে গেল। এইগুলোকে বলে হাইব্রিড অরবিটালস, এটাকে বলছে sp3 হাইব্রিডাইজেশন, যার মধ্যে 25% এস ক্যারেক্টার এবং 75% পি ক্যারেক্টার রয়েছে, কেন আগে পিতে উঠেছিল একটা, দিয়ে ওভারল্যাপ করে টোরে তারা ইলেকট্রন ডেন্সিটিগুলো একটু অন্যরকম হয়ে গেল। কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করা যায়, কোনো সমস্যা নেই। যখন এস অরবিটাল পি অরবিটালের প্রবাবিলিটি ডেন্সিটি ওভারল্যাপ করতে শুরু করলো, তাহলে একটা হাইব্রিড স্ট্রাকচার তৈরি হলো, যার প্রবাবিলিটি ডেন্সিটি একদিকে একটু বেশি, একদিকে একটু কম। এগুলো সবই মলিকুলার অরবিটাল থিওরি আছে, আমরা সেখানে যাব না। আমরা এইটুকু জানবো যে হাইব্রিড অরবিটালস লুকস লাইক দিস, আনহাইব্রিড অরবিটালস ওয়্যার লুক লাইক দিস। যখনই কার্বন তার বিভিন্ন রকম অ্যাকশন রিয়াকশনের মধ্যে দিয়ে যাবে, মানে কার্বনটা আইসোলেটেড কার্বন না হয়ে যখন কেমিক্যাল কার্বন বা কেমিস্ট্রিওয়ালা জিনিসে যাবে, তখন এই রকম একটা জিনিস তৈরি হবে, বুঝেছো? যে হাইব্রিডস অরবিটাল, আর হাইব্রিডাইজেশন অনেক রকম, sp3 সবকটা sp3 হবে না, আমরা জানি। এরকম এই ঘটনাটা যখন ঘটবে, একটা এস উঠে পিতে গিয়ে 3টে পি এবং একটা এস মিলে অরবিটাল তৈরি করবে, তখন আমরা তাদেরকে বলবো sp3 হাইব্রিড অরবিটালস, এরকম দেখতে হবে। আরো অনেক রকম আছে, বলার আগে আমরা মিথেন কিভাবে হচ্ছে দেখে নেব। মিথেনের স্ট্রাকচার হচ্ছে এরকম, যে মিথেনের এইরকম অরবিটাল তৈরি হলো, sp3 তৈরি হলো, কার্বনের চারটে যখন হাত যেখানে দেখতে পাবে, যে কোনো জায়গায় মিথেনের 4টে হাত দেখতে পাও, সেই 4টে হাত বুঝবে sp3 হাইব্রিডাইজেশন, বলবো আমরা আস্তে আস্তে। তো 4টে হাত কিরকম স্ট্রাকচার, এইরকম স্ট্রাকচার। এরা কেন এরকমই স্ট্রাকচার কেন না, ইলেকট্রনগুলোর তো নিজেদের মধ্যে রিপালশন রয়েছে, ইলেকট্রন সবাই নেগেটিভ চার্জ, তো তাদের রিপালশন গুলোকে অ্যাকোমোডেট করে সব থেকে মিনিমাম এনার্জি স্ট্রাকচার, সব স্টেবল স্ট্রাকচার তৈরি করতে গেলে আবারও কোয়ান্টাম মেকানিক্স ক্যালকুলেট দিয়ে কায়দা করে দেখা যায় যে এইটা যদি একটা টেট্রাগোনাল বা পিরামিডের মতো স্ট্রাকচার হয়, তাদের মধ্যে 109 ডিগ্রি কোণ হয়, 109.5 ডিগ্রি,
তাহলে এদের ইলেকট্রন রিপালশনগুলো এরা ব্যালেন্স হয়ে যায়, একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করে। সেই জন্য এরা এরকম। অন্য কোনোভাবে এই চারখানা ইকুয়ালি ডেন্সিটির ইলেকট্রন ব্যালেন্স হয়ে থাকতে পারতো না। এবং এই রকমের যাদের ইলেকট্রন প্রবাবিলিটি, দেখো একটা দিক বেশি একটা দিক ছোট্ট, ছোট্টগুলোকে আর দেখানো হয় না, ওই পাশে এদের বিপরীত দিকে সেই অল্প ডেন্সিটিওয়ালা ইলেকট্রনগুলো থাকে, বেশি বেশি ডেন্সিটি যেদিকে সেইটা এই দিকে এইভাবে শো করছি। এবং এটার সাথে হাইড্রোজেনের ইলেকট্রন এসে এদের মধ্যে একটা ওভারল্যাপিং তৈরি হলো, এগুলোকে বলা হলো সিগমা বন্ড। এই ইলেকট্রন ডেন্সিটি সরাসরি ওভারল্যাপ করলো। বন্ডিং মলিকুলার অরবিটাল কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী বলতে গেলে এর ইলেকট্রনের প্রবাবিলিটি এবং ওর ইলেকট্রনের এর ইলেকট্রনের অ্যাম্পলিটিউড, ওয়েভ অ্যাম্পলিটিউড, মানে এর সাই আর ওর সাই পজিটিভলি অ্যাড হলো, সাই 1 প্লাস সাই 2 হলো, সাই 1 মাইনাস সাই 2 হলো না আর কি। সো দিস ইজ কল্ড দ্য বন্ডিং অরবিটাল অ্যান্ড ইলেকট্রনিক ওভারল্যাপিং। এইভাবে বুঝলাম এটা এইরকম স্ট্রাকচার হলো, এটা মিথেনের স্ট্রাকচার। এখানেই শেষ নিশ্চয়ই নয়, sp2 হাইব্রিডাইজেশন সম্ভব, যেখানে ওই একটা ইলেকট্রন আগে প্রমোশন হয়ে গেছিল এস থেকে পিতে, সেটা বুঝলাম, কিন্তু কোনো আরেক আশ্চর্য কারণে, ওই কারণগুলো ঠিক জানা যায় না, হাউ অ্যাকচুয়ালি দিস হাইব্রিডাইজ অরবিট ফর্ম, কোনো এক আশ্চর্য কারণে এর একটা এস আর এর দুটো পি মিলে একটা এনার্জি লেভেল তৈরি করলো, যেটা এই এস এর থেকে একটু বেশি বাট পি এর থেকে একটু কম, কিন্তু এই আর একটা ইলেকট্রনকেও নিল না। এই ইলেকট্রনটাকে যদি নিয়ে নিত তাহলে এটা হতো sp3 হাইব্রিডাইজেশন। এটাকে নিল না, এটাকে আলাদা রেখে দিল, দিয়ে ও sp2 হাইব্রিডাইজেশন তৈরি করলো, যেখানে একটা লোন পি ইলেকট্রন রয়ে গেল, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ফর দ্য ফরমেশন অফ পাই বন্ডিং। তো আপাতত বুঝি আমরা যে দুটো পি ইলেকট্রন আর একটা এস ইলেকট্রন মিলে অরবিটাল তৈরি করলো sp2। এর মধ্যে পি ক্যারেক্টার 66%, এস ক্যারেক্টার 33%, এনার্জি লেভেলগুলো এস এর দিকে একটু বেশি, কেননা দুটো পি, আগের বার ছিল তিনটে পি। তো এরা এদের ইলেকট্রন ডেন্সিটিগুলোকে যখন আমরা দেখলাম, দেখে বুঝলাম যে আচ্ছা, এরা নিজেদেরকে স্টেবল রাখতে গেলে এই তিনটে অরবিটাল তারা একটা প্লেনের মধ্যে থাকে, এরা একটা পার্টিকুলার প্লেনের মধ্যে থাকে, সেই প্লেনের মধ্যে এরা 120 ডিগ্রি, মানে প্রত্যেকই এই কাগজটার মধ্যে রয়েছে, তোমার মোবাইল স্ক্রিনটার মধ্যে রয়েছে, ধরে নাও 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, উপর থেকে দেখছো এটা টপ থেকে। আর এই যে একটা আলাদা পি অরবিটাল রয়ে গেল, সেইটা কিন্তু তার পারপেন্ডিকুলারলি ভাবে থাকছে। মানে বোঝার চেষ্টা করো যে এই ধরো এইটা কার্বন, এইটা যদি আমি এখানে প্রথমে একটা প্লেন এঁকে নিই, বুঝলে, তাহলে বোঝাতে সুবিধা হয়। এই সিটাকে মাঝখানে নিয়ে, তো এইটা হচ্ছে, ভাবতে পারো যে এইখানে এই একটা প্লেনে রয়েছে কোনো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই ডেন্সিটিটা রয়েছে, আর এর সাথে পারপেন্ডিকুলারলি ওই যে একটা এমটি, এটা এর পারপেন্ডিকুলারলি রয়েছে, বুঝতে পারছো, এই প্লেনটা থেকে উপরে এই সাদা তিনটে ইনে প্লেন একটা পার্টিকুলার প্লেনে রয়েছে, এখানে সাদাটা হলুদ আর কি, আর এটা হচ্ছে নীল। তো আমার কালার কোডটা আমার একটু আলাদা হয়ে গেছে, এটা ভালো লাগছে। তো এটা সাইড থেকে দেখলে বুঝতে পারছো যে এই তিনটে sp2 একটা পার্টিকুলার প্লেনে রয়েছে, আর এই একটা যে আলাদা পি ইলেকট্রন, লোন পেয়ার নয়, একটা আলাদা পি ইলেকট্রন, তার যে নিজস্ব পি এর যে পিজেড টা ছিল, এটাকে জেড অ্যাক্সিস ভাবছি আমি, তো তার যে আলাদা পিজেড ছিল সেইটা রয়ে গেছে। এই ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখানে লোন উল ঘুরে বেড়াচ্ছে, সে বন্ডিং ফরমেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পরবর্তীকালে। তো NeSp2 বি আ প্লেনার মলিকুল। তো যাই হোক, কিভাবে বুঝবো না, যখন ইলেকট্রনের কোনো কার্বনের তিনটে সিগমা বন্ড থাকবে, চারটেই সিগমা বন্ড নয় তখন, এবং একটা পাই বন্ড থাকবে, সেটা বুঝবো sp2 মানে। আসছি আমরা আস্তে আস্তে সবই, কিন্তু sp2টা আগে বুঝিনি কিভাবে ফরমেশন করছে, তারপরে তার বন্ডিংটাও বুঝবো। এই যে এর একটা করে ফরমেশন হয়ে গেল, এর একটা আলাদা রয়ে গেল। এই যে তুমি ইথেনের গল্প বোঝার চেষ্টা করো, যেটা বলছিলাম, কার্বন, আচ্ছা এই যে এরকম দেখছো যে একটা ডেন্সড হাইড্রোজেন,
আর ওইদিকে দেখছি মানে ডেন্সড বন্ডিং দিয়ে ওয়েজের মতো লেখা হয়েছে সলিড, আর একটা দেখছো ডট 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 মানে একটা দাগ 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 দাগ। এটা এইটা বোঝানো যে এই হাইড্রোজেনটা তোমার মুখের দিকে এগিয়ে আসছে এই প্লেনটার মধ্যে, আর ও হচ্ছে ওই প্লেনটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। সাইড ভিউ দেখছো তো, ক্রস সেকশন। তো আমরা এটা ইথেনের বন্ডিংটা বোঝার চেষ্টা করছি। এই ছবিটা আমি এখানে আগেই এঁকে রেখেছি যে এই এই জিনিসটা একটা টপ ভিউ যদি ভাবো, একটা কার্বন, তিনটে তার সিগমা বন্ডিং রয়েছে হাইড্রোজেনের সঙ্গে, বুঝেছো? তাহলে এই একটা সরি তিনটে হাইড্রোজেন, দুটো করে হাইড্রোজেন রয়েছে, আর একটা কার্বন কার্বন সিগমা বন্ডিং রয়েছে, ওভারল্যাপ হচ্ছে। তো সবসময় তিনটে মানেই তিনটে হাইড্রোজেন নয়, এখানে তিনটে বন্ডিং রয়েছে, সিগমা বন্ডিং করতে পারবে। তিনটে হাইব্রিডাইজ sp2 হাইব্রিডাইজ রয়েছে অরবিটাল। তো তার মধ্যে দুটো হাইড্রোজেনের সঙ্গে আর একটা পাশের কার্বনটার সঙ্গে ওভারল্যাপ করছে। আর ওই যে একটা লোন পি, মানে একটা আলাদা লোন পেয়ার না, আলাদা যে পি ছিল সেটা এর একটা ছিল, এর পাশের আর একটা রয়েছে। এই দুটো ইলেকট্রনের মধ্যে উপরের দিকে হালকা করে একটা শেয়ারিং হচ্ছে, দিস ইজ কল্ড পাই বন্ড। এইগুলো হাইব্রিডাইজ অরবিটালগুলো নিজেদের মধ্যে শক্ত ওভারল্যাপ করে সিগমা বন্ড তৈরি করছে, এবং যেটা হাইব্রিডাইজ হয়নি আলাদা যে পি ইলেকট্রনটা ছিল যার এনার্জি লেভেলটা একটু বেশি ছিল, খুব ইম্পর্টেন্ট, এই ইলেকট্রনটার এনার্জি লেভেল একটু বেশি, তারা সে অলরেডি খানিকটা এক্সাইটেড, মানে খানিকটা উপরে, মানে দিস ইজ মোর প্রোন টু ব্রেক, মানে এই ইলেকট্রনটা অলরেডি খানিকটা এনার্জাইজড। ফলে এবং এদের ওভারল্যাপটা যেভাবে হচ্ছে, যে একটা ইলেকট্রন এখানেও হালকা ওভারল্যাপ, এটাও এখানে হালকা ওভারল্যাপ, খুব শক্তপোক্ত বন্ডিং নয়। দিস ইলেকট্রন আর প্রোন টু অ্যাটাক বাই অ্যান এজেন্ট, মানে অনেকটা বেশি। এগুলো প্রথম থেকেই বুঝে নিতে হবে যে এই ইলেকট্রনের গুলো ডেন্সিটিটা যতটা তুমি যতটা জুড়ে এই সিগমা বন্ড ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, পাই বন্ডটার ইলেকট্রনটা ঘুরে বেড়ানোর জায়গা অনেক বেশি। তো তার প্রবাবিলিটি ডেন্সিটি মানে টোটাল ইন্টিগ্রেশন করলে তো 1 পেতে হবে, ফলে তার প্রত্যেকটা জায়গায় থাকার প্রবাবিলিটি তুলনামূলকভাবে কম। মানে গোটা এই যে ক্লাউড, এটাকে বলি মেঘ, এই যে পাই ইলেকট্রন ক্লাউড, সেটা মানে সহজেই ভেঙে যেতে পারবে আর কি। কেন ভেঙে যেতে পারবে? এটা অনেকটা বেশি জুড়ে বিস্তৃত, তাহলে অনেক বেশি সময় এটা আর কি এক্সপোজড বাই আদার ইলেকট্রনস, আদার রিএজেন্টস, তাদের অ্যাটাক, তাদের ইন্টারাকশন অনেক বেশি হবে এটার সঙ্গে, এবং এটা অলরেডি একটু বেশি এক্সাইটেড ছিল। ফলে এই করে এটাকে বলো পাই বন্ডিং, এবং যেটা একটু দুর্বল বন্ড, তবে তা অতটাও দুর্বল নয় যে সাট করে ভেঙে দেওয়া যায়, সাট করে এগুলোকে ঘুরিয়ে দেওয়া যায়, অতটাও দুর্বল নয়, মোটামুটি দুর্বল আর কি, একটু দুর্বল। তো এটাকে বলবো ডবল বন্ড, এর মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ইথেনের বন্ডিং 1.33, মোটামুটি এদের অ্যাঙ্গেল 120, আইডিয়ালি 120, কিন্তু এই এদের মধ্যে একটু যখন বন্ডিং হলো, একটু স্ট্রাকচার হলো, একটু এদিক ওদিক হলো, সামান্য একটু কম বেশি হলো, তো মিথেনের থেকে এর বন্ড ডিস্টেন্সটা একটু কমে গেল। আমরা আস্তে আস্তে সবই পড়বো, সবই জানবো। মিথেনের গুলো ছিল CH4 গুলো ছিল 1.5 এরকম, এটা হয়ে গেল 1.33, যখন ট্রিপল বন্ড হবে আর একটু কমে যাবে। sp হাইব্রিডাইজেশন আমাদের কতক্ষণ হলো? অ্যাকচুয়ালি হ্যাঁ আছে, হ্যাঁ খুব বেশি একদিনে বলবো না, কারণ একটা ক্লাস তোমরা খুব বেশিক্ষণ ধরে করতে পারবে না। তো যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমরা দয়া করে হচ্ছে ইয়ে করো, ওই চ্যানেলটাতে ইয়ে করবে, থাকবে, জয়েন করবে, এটা প্রথমেই দেখিয়েছিলাম, লিঙ্কটা দেওয়া রয়েছে, সেটা না করলে হবে না, কোনো আপডেট পাবে না পরবর্তীতে কিভাবে কি করছি, কিভাবে কি হচ্ছে। তো যাই হোক, sp হাইব্রিডাইজেশনটা একটু দেখে নিই। এখানে একটা এস আর তিনটে পি ওরকম ছিলই, এবারে হলো কি এর একটা এস আর একটা পি মিলিয়ে হাইব্রিডাইজড হয়ে গেল, তারা দুজন মিলে একটা নতুন এনার্জি লেভেল তৈরি করলো, যেটা এই এসের থেকে একটু বেশি, পি এর থেকে একটু কম, মাঝামাঝি 50% কন্ট্রিবিউশনে বাকি দুটো অরবিটালকে আনহাইব্রিডাইজ অবস্থায় রেখে দেওয়া হলো। তার মানে তারা একটা সিঙ্গেল লাইনে থাকবে, দুটো মাত্র ইলেকট্রন, এদিকে আর এদিকে রয়েছে sp গুলোকে হলুদ দেখানো হয়েছে, এটা একটা sp, এটা একটা sp হাইব্রিডাইজ অরবিটাল, দুটো পি রয়েছে, দুটো পি রয়ে গেল, তাহলে একটা এই লাইনটার উপরে 90 ডিগ্রিতে থাকলো, আর একটা এই লাইনটার আর একটা 90 ডিগ্রিতে থাকলো। ছবিটা বুঝে নাও, এটা একটা লাইন, এটা আর একটা লাইন, এটা এইদিকে আর একটা লাইন, দাঁড়াও। তাহলে আমরা যেটা বুঝতে হবে এখানে, যে sp-টা একটা লাইনে থাকলো, যে দুটো হাইব্রিডাইজড হলো, আর যে দুটো আলাদা পি ইলেকট্রন ছিল
তারা এই লাইনটারই দুটো, যে কোনো লাইনেরই দেখবে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন হয়, সেই দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে এই লাইনটাকে এইভাবে ভাবলে একটা এইদিকে পি আর একটা ওইদিকে পি, ওইভাবে জিনিসটা রাখা রইল, এটা রইল। এটা পরে বন্ডিং ফরমেশনে, পাই বন্ডিং ফরমেশনে সাহায্য করবে। কিভাবে করবে এখানেই বোঝানো আছে। এই লাইন বরাবর একটা সিগমা বন্ডিং ফর্ম হতে পারে। এবার এই যে পাই ক্লাউডটা থাকলো, একটা এই ডিরেকশন বরাবর, এটা তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর, এটা ধরো এই লাইন। তো এর এই দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর একটা করে পাই ক্লাউড থাকছে। সেই এইটার পাই ইলেকট্রন, এইটার যে পি অরবাইটালের যে ইলেকট্রনটা ছিল সেইটার, আর এইটার যে পি অরবাইটাল, তাদের মধ্যে একটা ব্রিজ ফরমেশন হচ্ছে। এটা ওটা বন্ডিং দিয়ে শেয়ার্ড হয়ে যাচ্ছে, এটা ওটার সাথে বন্ডিং দিয়ে শেয়ার্ড হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই বন্ডিংগুলো একটু বড়, ফলে তারা একটু উইক। আগে ঠিক যে যে কারণে বলেছিলাম সেই একই কারণ এখানেও রয়েছে। এই হলুদ লাইনটাকে তোমাকে এই সিগমা বন্ডিং স্ট্রাকচার ধরে নিতে হবে, লিনিয়ার মলিকুল হয়ে যাবে, এটা ইথাইন বা অ্যাসিটিলিন যাই বলো। তো সেই সেই অনুযায়ী এই দিকের একটা পাই বন্ডিং, এই যে নীলটা একটা, এই দিকটা আর ওই দিকটা যেটা দেখা যাচ্ছে না সেটা মিলে একটা পাই বন্ডিং, এই যে ভায়োলেটটা সেটা এটা মিলে আর এটা মিলে আরেকটা পাই বন্ডিং। এইভাবে করে জিনিসটা দাঁড়াচ্ছে। তোমরা মাউসের মুভমেন্ট বুঝতে পারছো আশা করা যায়। তো যাই হোক, ফলে ভায়োলেট গুলো হচ্ছে পাই বন্ড, নীলগুলো পাই বন্ড, আর এই হলুদের মতো জিনিসটা হচ্ছে সিগমা বন্ড। এইভাবে একটা এসপি হাইব্রিডাইজেশন হয় কার্বনের। এই হাইব্রিডাইজেশন এবং তার স্ট্রাকচার এগুলো বোঝাটা খুব জরুরি। এই ক্লাসে আমরা বিভিন্ন রকমের এই হাইব্রিডাইজেশন এবং তাদের স্ট্রাকচার বুঝে এই প্রথম ক্লাসটা শেষ করব। আরও কিছু কিছু জিনিস রয়েছে, এটাকে আমি আবার ড্র করেছি এইভাবে। ট্রিপল বন্ড, দুটো পাই বন্ড, একটা সিগমা বন্ড, লিনিয়ার মলিকুল, 180 ডিগ্রিদের মধ্যে কোণ, বন্ড আরও স্ট্রং হয়ে যাবে, 1.2 হয়ে যাবে। এটা ট্রিপল বন্ড, দুটো পাই একটা সিগমা, বন্ড লেংথ 1.2, ওটার জন্য ছিল 1.33, আর সিঙ্গেল বন্ডে ছিল 1.5 মতো, এক্স্যাক্ট আমার মুখস্থ নেই। তো যাই হোক, ফলে আরও ছোট হয়ে যাচ্ছে বন্ডিং, আরও স্ট্রং হয়ে যাচ্ছে বন্ডিং। এখানে আবার আমি এঁকে দিয়েছি যে এখানে এখানে ইয়েলো আর নীলগুলো হচ্ছে তোমার পাই বন্ডিং, তাদের মধ্যে ব্রিজ আছে, আর এই সাদাটা বুঝতেই পারছো একটা লাইনে আছে, এরা এই সিগমা বন্ডিংটা। এই প্লেনটাও বুঝে নাও, এটা যদি এই লাইনটা হয়, এর এই পাতাটার পারপেন্ডিকুলার একটা প্লেন হচ্ছে নীল প্লেন, আর এই পাতাটার যে প্লেনে আছে সেই প্লেনই এই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার লাইন বরাবর, এটা হচ্ছে ইয়েলো সিগমা বন্ড, সরি পাই বন্ডটা। এদেরকে ঘোরানো, টুইস্ট করা খুব মুশকিল। তো যাই হোক, বেশ, আমরা আরও কিছু কিছু স্ট্রাকচার, কিছু কিছু জিনিসপত্রের স্ট্রাকচার দেখে নেব। যেমন হচ্ছে মিথাইল ক্যাটায়ন, যেটা কার্বো ক্যাটায়ন আমরা জেনারেলি বলি। তো এটাকে আমি কার্বো ক্যাটায়নের সব থেকে লোয়েস্ট পার্টটা হচ্ছে মিথাইল ক্যাটায়ন, CH3+। তো এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, CH3+ যখন হয়ে যাচ্ছে sp2 হয়ে যাচ্ছে ও। তো এর একটা পি থাকছে আলাদা করে, এটা বুঝতে পারতে হবে। মেয়েটা আবার কাঁদছে রে। তো এটা একটা প্লেনে, এই তিনটে হাইড্রোজেন একটা প্লেনে আছে, আর তার পি অরবাইটালটা তার থেকে পারপেন্ডিকুলারে রয়েছে। ইলেকট্রোপোটেনশিয়াল ম্যাপ এরকম, নীলগুলো মানে হচ্ছে যে পজিটিভ চার্জ ডেন্সিটি এইখানটাতে বেশি করে। টপ ভিউ থেকে দেখলে এরকম, সাইড থেকে দেখলে এরকম। এটা একটা প্লেন, হ্যাঁ, মিথাইল ক্যাটায়নটা একটা প্লেনে থাকবে, যে ওর sp2 থাকবে তিনটে বন্ডিং, আর একটা পি আলাদা করে থাকবে, এটা বন্ড ফরমেশন করার জন্য রেডি থাকবে। এটা খেয়াল রাখবে, এটা খেয়াল না রাখলে খুব মুশকিল। তাহলে কি কি মনে রাখলাম, যে মিথাইল ক্যাটায়নটা প্লেনার মলিকুল। কেন প্লেনার? না তিনটে বন্ড ওর, সেই জন্যই ও sp2 হয়ে গিয়ে প্লেনার হয়ে যাচ্ছে। ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে তাদের হাইব্রিডাইজেশন চেঞ্জ করে ফেলতেই পারে সবসময়, লিনিয়ার থেকে মানে sp থেকে sp2, sp2 থেকে sp3, sp3 থেকে sp, sp থেকে sp3 থেকে sp2, মানে কেমিক্যাল রিয়াকশন হতে থাকছে, এদিক ওদিক ভাঙাচোরা হতে থাকছে, ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে থাকছে। তো এটা পার্মানেন্ট কিছু নয়। তো যে মানে কার্বনটা মিথেনে sp3 ছিল, সেই যখনই একটা হাইড্রোজেন বার হয়ে চলে গেল, CH3+ হয়ে গেল, সে নিজের মধ্যে হাইব্রিডাইজেশন চেঞ্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে sp2 করে ফেললো, একটা এমটি একটা পি ইলেকট্রন এইভাবে তার উপরে রয়ে গেল আলাদা করে, সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। তো এইভাবে হয়ে গেল sp, না সরি, সেটা তো র্যাডিক্যালের ক্ষেত্রে, মানে একটা ইলেকট্রন রইল না, এমটিপি অরবাইটাল রইল, ভেরি সরি। CH3 মানে CH3+ মানে হচ্ছে যে এমটিপি অরবাইটাল রয়েছে, এখানে কোনো ইলেকট্রন নেই। যে ইলেকট্রনগুলো রয়েছে তারা CH3 এইভাবে একটা sp2 হয়ে রয়েছে। মনে রাখবে এগুলো।
মানে আশা করি মনে থাকবে আর কি। যাই হোক, মিথাইল র্যাডিকাল যেটা আমি বললাম যে একই জিনিস, শুধু এই এমটি পি অরবিটালের মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এও sp2, এও sp2, এরও গোটাটাই একই ভিউ, একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে বলে শুধু তার ইলেকট্রিক পোটেনশিয়াল ম্যাপটা আলাদা। এই জায়গাটাতে একটু ইলেকট্রন ডেন্সিটিটা রয়েছে স্লাইটলি ইয়েলোইশ রেঞ্জের দিকে, মানে একটু ইলেকট্রন ডেফিসিট নেই। এখানে দেখো একটা ইলেকট্রন ডেফিসিট রয়েছে, নীল রয়েছে, আর এখানে একই জিনিস, তার একটা ইলেকট্রন এক্সেস রয়েছে হালকা। তো বেশি এক্সেস নয়, অ্যানায়নের জন্য ভয়ঙ্কর এক্সেস নয়, মোটামুটি একটা নিউট্রালের জায়গায়, কিন্তু এর থেকে বেশি। এগুলো বোঝার জন্যই এগুলো আর একবার বলা হচ্ছে। আমি একই যেরকম জিনিস হয়তো বারবার বলে বলে তোমাদের বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। মিথাইল অ্যানায়ন দেখো, অ্যানায়ন যখন তখন আরও sp2 নয়, খুব ইম্পর্টেন্ট। A lone pair of electron actually acts in the hybridization as equivalent as a sigma bond. মানে বাংলায় বলি যে একটা র্যাডিক্যাল, মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন বা একটা এমটি অরবিটাল হাইব্রিডাইজেশনে কোনো ভূমিকা নিচ্ছে না, শেয়ার্ড ইলেকট্রনগুলোই, মানে পেয়ার অফ ইলেকট্রন যারা শেয়ার্ড ছিল তারাই হাইব্রিডাইজেশনে ভূমিকা নিচ্ছে। কিন্তু যখন একটা লোন পেয়ার হয়ে যাচ্ছে, তাকে তোমাকে একটা সিগমা বন্ডের মতোই ভাবতে হবে ইন টার্ম, যখন তুমি হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার ভাববে। ফলে এখানে এমটি অরবিটাল, এখানে এমটি অরবিটাল একটা ইলেকট্রন ছিল বা ছিল না বা ছিল, তাতে করে sp2 এর কোনো পরিবর্তন হয়নি। মিথাইল র্যাডিক্যাল অ্যান্ড মিথাইল ক্যাটায়ন তারা sp2 প্ল্যানার। যখনই এই জায়গাটা আর একটা ইলেকট্রন চলে আসছে, তখন কিন্তু এটাকে একটা পেয়ার অফ ইলেকট্রন ভাবতে হবে। তখন কিন্তু এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, চারটে পেয়ার অফ ইলেকট্রন বা চারটে সিগমা বন্ড হিসেবে ভাবতে হবে। তাহলে ঠিক মিথেনের যেরকম স্ট্রাকচার ছিল টেট্রাহেড্রাল, এরা ঠিক সেই স্ট্রাকচার নিয়ে নেবে। ওখানে হাইড্রোজেন আছে কি নেই ডাজ নট ম্যাটার, ধরে নিতে হবে, মনে মনে ভেবে নাও যে এখানে একটা হাইড্রোজেন থাকলে এর যা স্ট্রাকচার হতো সেটাই হবে। খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন করলে তোমরা উত্তর দিতে যেন পারো, সেই জন্যই এটাকে ভালো করে বুঝে নিতে হবে যে লোন পেয়ার অলওয়েজ অ্যাক্টস অ্যাজ আ বন্ড যখন কিনা তুমি এর স্ট্রাকচার বা হাইব্রিডাইজেশনের কথা ভাবো। তাহলে কার্বনের এখানে চারটে বন্ড ভেবে নিতে হবে, sp3 হাইব্রিডাইজেশন হয়ে যাবে, লোন পেয়ারটা আর একটা ডান্ডা হিসেবে থেকে যাবে, জাস্ট ওখানে শুধু হাইড্রোজেনটা থাকলেই যা হতো তাই। এটা কিন্তু ওই 109 ডিগ্রির ওই যে ফান্ডাটা ছিল টেট্রাহেড্রাল, সেরকমই উপরের এই ডান্ডাটা শুধু নেই, মানে মিথেনের ওই উপরের ডান্ডা, মিথেনের ডান্ডাটা, হ্যাঁ মিথেনের এই ডান্ডাটা শুধু নেই, বাকি জিনিসটা যেরকম ছিল সেরকমই হচ্ছে এইটা, বুঝলে? এটা শুধু নেই। এর ইলেকট্রিক পোটেনশিয়াল ম্যাপটা বুঝতেই পারছো, এইখানটাতে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, মানে এইটাতে মারাত্মক এক্সেস অফ ইলেকট্রনস, এইটাতে লাল। কিন্তু তার মানে এমন নয় যে ইলেকট্রন ডেন্সিটির ইম্প্যাক্ট এই দিকে পড়ছে না, এই ইলেকট্রন কিন্তু এখানে এক্সেস, এইদিকেও হালকা এক্সেস, মানে ইলেকট্রন ক্লাউড কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সো গোটাটাই হালকা লাল, এরকম নয়, গোটাটাই হালকা লাল, গোটা সিস্টেমটাই। এটা অ্যামস্ট্রং লেভেলের এদের লেন্থ মানে অত্যন্ত কম, তো গোটাটাই একটা ইলেকট্রনিক এক্সেস সিস্টেম, মোর এক্সেস ইন দিস অ্যাঙ্গেল। তো এটা মিলে ঠিক সিমেট্রিক্যাল হচ্ছে না, এদিকটা অ্যাসিমেট্রিক্যাল লোন পেয়ারটা রয়েছে, তো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ডেন্সিটি ইজ নট এক্স্যাক্টলি সিমেট্রিক্যাল, কিন্তু ইলেকট্রনের কন্ট্রিবিউশনটা ডেন্সিটিটা এইদিকেও হালকা করে ইনডিউসড হচ্ছে। এই ইনডিউসড ইলেকট্রন সিস্টেম কিন্তু অর্গানিক ইয়েতে খুব ইম্পর্টেন্ট। আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বলে একটা জিনিস পড়বো। তো যাই হোক, অনেক কিছু ঘটবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি হয়? অ্যামোনিয়াম একই রকম জিনিসই হয়, এসে দুটো থাকে, ওর পিতে তিনটে থাকে। কার্বনে কি ছিল? প্রথমে এসে দুটো, পিতে দুটো ছিল, একটা হয়ে গিয়ে এখানে গিয়ে আনপেয়ার্ড একটা সিস্টেম তৈরি করছিল যখন মিথেন করছিলাম। এখানে দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে পার্থক্য হচ্ছে, নাইট্রোজেনে এখানে অলরেডি একটা পি রয়েছে, ফলে যদি একে হাইব্রিডাইজড করতে হয়, এটাকে উঠতে হয়, তো কিভাবে ও করতে পারে সেটা বোঝাটা, দেখো দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমি যখন এখানে পড়ছিলাম 1s2 2s2 2p2 2p2 2s2, এখানে গিয়ে এরকম হয়ে যাচ্ছিল কার্বনের হাইব্রিডাইজেশনের তৈরিটা। নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন তৈরিটা একটু অন্যরকম, এখানে অলরেডি তিনটে ছিল, বোঝো নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন, এগুলো বুঝে নিতে হবে, মানে
প্রথম ক্লাসে এইগুলো না বুঝলে কবে বুঝবে? তো আমরা খুব খুব এলিমেন্টারি অ্যাপ্রোচে এই জিনিসগুলো পড়ছি। আমার কি একটা অসুবিধা হচ্ছে বসতে, দাঁড়া। তো এটা দেখা যাক আমরা কতটা কি বুঝতে পারি। তো এখানে একটা এস ইলেকট্রন উপরে উঠলো, কোথায় গেল? কোথাও গেল না, এটা গোটাটাই উপরে উঠলো। একে এখানে গিয়ে কোনো একটাতে ঢুকে যাওয়াটা ডিফিকাল্ট। তাহলে নাইট্রোজেনের জন্য এই এস এবং পি, এই পি এর 3খানা ইলেকট্রনেরই একসঙ্গে এনার্জি লেভেলটা কমে গেল, আর এই দুটোর একসঙ্গে এনার্জি লেভেলটা বেড়ে গেল, ফলে এই রকম একটা জিনিস তৈরি হবে। তাহলে এটাও sp3, যে সেই sp3-তে অলরেডি একটা লোন পেয়ার রয়েছে। দাঁড়াও, কোথায় গেল? হ্যাঁ, 1 মিনিট। তো এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য বুঝে নিতে হবে। দেখো, এর sp3-তে যখন হলো কার্বনের 4টেই আনপেয়ার, মানে 4টেই সিগমা বন্ড ফর্ম করে ফেলবে সবসময় কার্বন। নাইট্রোজেন কিন্তু সেটা করবে না। নাইট্রোজেনের একটা লোন পেয়ার সবসময় থাকবে, 3টে সিগমা বন্ডও ফর্ম করতে পারে। এবারে আরেকটা করতে গেলে এটাকে ব্রেক করতে হবে, সেটা আর একটু জটিল ব্যাপার। 4টেই ইকুয়ালি সমান sp3 হাইব্রিডাইজড উইথ আ লোন পেয়ার। সেই জন্য নাইট্রোজেনের এই অ্যামোনিয়া বা ইত্যাদির স্ট্রাকচারটা সবসময় এরকম, ওই মিথাইল ক্যাটায়নের মতো 3টে সিগমা বন্ড করবে, একটা লোন পেয়ার করবে। তো লোন পেয়ারের ইলেকট্রন এক্সেসটা থাকবে। মিথাইল অ্যানায়ন যেভাবে গোটাটাকে ইনডিউসড করতে পেরেছিল, এ ততটা পারবে না। কেন পারবে না এবার একটু বুঝে নাও, ভেবে নাও, এটা আমি এক্সারসাইজ হিসেবে দিচ্ছি। যে এই CH3- ইনডিউস করতে পেরে গোটাটাই লাল মতো দেখাচ্ছিল, আর এই NH3 অ্যামোনিয়া, নিউট্রাল অ্যামোনিয়া উইথ আ লোন পেয়ার, এটার এইখানটাতে লালটা ডেন্সড বেশি, এদিকটায় নয়। কেন নয়? স্ট্রাকচারিক্যালি এটা মিথেনেরই মতো, উপরে মানে মিথাইল ক্যাটায়নেরই মতো উপরে লোন পেয়ারটা রয়েছে, মানে অ্যাজ ইফ এখানে আর একটা হাইড্রোজেন ছাড়ার কথা ছিল সেটা নেই, কিন্তু ওই টেট্রাহেড্রাল পিরামিডাল, ওই টেট্রাহেড্রালের মতো পিরামিডের মতো। স্লাইট কম, 109 ডিগ্রির জায়গায় 107 ডিগ্রি, একটু এদিক ওদিক হবে। এগুলো সবই এক্স রে ডিফ্রাকশন নামক একটা টেকনিকের মধ্য দিয়ে বের করা সম্ভব। বেশ, অ্যামোনিয়াম আয়ন, ওই যে বললাম কি করতে হবে, তাহলে 4টেই সিগমা বন্ড করাতে গেলে লোন পেয়ারের একটাকে তোমাকে ব্রেক করতে হবে, বা এইটাকে ইন্ট্যাক্ট রেখে এখানে একটা H+ ঢুকিয়ে দিতে হবে। তো যাই হোক, কিছু ব্রেক করার দরকার নেই, এখানে একটা H+ ঢুকিয়ে দাও, ফলে এর একটা এক্সেস চার্জ H+ ঢুকলো, H কোনো ইলেকট্রন নিয়ে এলো না, ফলে একটা জাস্ট প্রোটন এসে এখানে এর ইলেকট্রন পেয়ারটাকে শেয়ার করে নিল। সো ওভারঅল ইট শুড বি আ পজিটিভ চার্জ সিস্টেম। পুরো চার্জটা ব্যালেন্স নয়, একই রকম অ্যাঙ্গেলে থাকলো, একদম মিথেনের মতোই মোটামুটি গঠন, NH4। একটা স্লাইট যে নাইট্রোজেনের উপরে যে একটা ফর্মাল চার্জ, সেটা মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এদিক ওদিকটাতেই একটু বেশি ছড়ানো সাইডগুলো দিয়ে। তো যাই হোক, এটা একটা মোটামুটি সিমেট্রিক্যাল সিস্টেম। সেটা গেল অ্যামোনিয়া, মিথেনের মতো। ওয়াটারের বন্ডিংগুলো কীরকম? ওয়াটারে অক্সিজেন তো আরও একটা ইলেকট্রন বেশি, মানে ওর অলরেডি পিতে দুটো ইলেকট্রন, একটা পেয়ার রয়েছে ফুলফিল্ড, দুটো এখানে আনপেয়ার্ড পিতে রয়েছে, এসে রয়েছে। তো এর হাইব্রিডাইজেশন হলো বটে, 4টে হাইব্রিডাইজ অরবাইটাল ফর্ম হলো বটে, তার মধ্যে দুটো অরবাইটালে অলরেডি একটা লোন পেয়ার ভর্তি, আর দুটো অরবাইটাল ইজ ওপেন টু বন্ড, sp3 কিন্তু ওয়াটারটাও। তো তাহলে কি হলো, ওয়াটারের স্ট্রাকচারে দুটো এরকম হাইড্রোজেনের সঙ্গে ও সিগমা বন্ড করলো, আর দুটো লোন পেয়ার এখানে রইল। মিথেনের মতোই টেট্রাগোনাল সিস্টেম, কিন্তু দুটো ডান্ডা নাই, দুটো লোন পেয়ার, দুটো ডান্ডা নাই। দেখতে তুমি একটা প্লেন হিসেবে ভাবতেই পারো ডান্ডা দুটো, কিন্তু ঠিক ওই রকম ভাবে ভাবলে একটা পিরামিডালের দুটো হাত রয়েছে, এর উপরের হাতটা নেই, আর এই দিকের ওই পিছনের দিকের ডান্ডাটা নেই। তো এইভাবে ভেবে নাও যে একটা পিরামিড কল্পনা করো, তার থেকে দুটো রয়েছে এমনি এমনি করে, আর যেরকম ভাবে ভাবতে পারো আর কি, আর দুখানা নাই, দুখানা লোন পেয়ারের মতো রয়েছে। যেদিকগুলো লোন পেয়ার সেদিক থেকে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি। ওয়াটার একটা প্লেনার ঠিক ওরকম নয়, এটা একটা পিরামিডালি ইলেকট্রন ডেন্সিটিগুলো রয়েছে, মানে ওর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি রয়েছে, এক্স রে ডিফ্রাকশনে ধরা পড়ছে না, কারণ প্রোটনটা নেই, প্রোটনের সাইজ তো অনেক বেশি,
কিন্তু মোটামুটি এখানে জাস্ট প্রোটন বসিয়ে দিলেই একটা টেট্রাগোনাল মানে পিরামিডাল স্ট্রাকচার হয়ে যেত। হাইড্রোজেন হ্যালাইড ওই আরেকটা ঘর বেশি, এর দুটো ভর্তি, যে কোনো হ্যালাইড ফ্লুরিন ট্রুরিন ইত্যাদিতে। তো এখানে এর 7টা, তো 2, 4, 6টা 7টা, এরও sp3 হয়। এর হচ্ছে লোন পেয়ারে 3খানা ভর্তি থাকে, একটা এমটি থাকে। ক্লোরিন ক্লোরিনের কথা বলছি, এও sp3। যাই হোক, একটা ডান্ডা, 4টা হাইব্রিড অরবিটাল, একটা ডান্ডা, 3খানা লোন পেয়ার। স্ট্রাকচারিক্যালি ওটাকে আর প্ল্যানার হিসেবে ভাবাই ভালো। এর 3খানা আলাদা আলাদা আছে, কিন্তু যেহেতু একটা মাত্র শুধু, ফলে ও একটা সরাসরি যুক্ত হবে সিগমা বন্ডের মাধ্যমে, বাকি 3টে রয়েছে 3 দিকে, পিছনের দিকে একটু এমনি 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 করে, মানে তুমি এইভাবে ভাবতেই পারো। কালোটা আবার সিলেক্ট হয়ে তুমি এরকম করে ভাবো না, একটা পিরামিড, এগুলো লোন পেয়ার, এগুলো কোনো প্যারা নেই। ক্লোরিন হাইড্রোজেন, এইটুকু ভাবলে তোমার একটা প্ল্যানার জিনিস তৈরি হবে। বেশ, বিভিন্নভাবে দেখানো সম্ভব, বিভিন্নভাবে বন্ডিং করা সম্ভব। এর মধ্যে খুব বেশি কিছু বলার নেই। শুধু একটাই বলার আছে, ফ্লুরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন যত হবে, এই ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন এদের সাইজগুলো বাড়বে, ফলে ওভারল্যাপটা কমবে, ফলে বন্ড স্ট্রেংথটা কমবে। সবই sp3, কিন্তু একটা 2sp মানে 2 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, এটা 3, এটা 4, এটা 5, ফলে এটা বাড়ছে। মানে আয়োডাইন তো অনেক বড়, 5 নম্বর জায়গায় গিয়ে একটুখানি অনেক বাইরে গিয়ে ছোট্ট পাড়া একটা হাইড্রোজেন, ছবিটা বেশ সুন্দর দিয়েছে, ব্যারি 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 ব্যারি। তো ইলেকট্রন ডেন্সিটি মানে কমে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ কমে যাচ্ছে, বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে। জাস্ট ছবিটা ভিজুয়ালাইজ করলেই হবে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যত তুমি ভবিষ্যতে এগুলো নিয়ে পড়বে, তত তোমার এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে বেড়ে যাচ্ছে, জাস্ট ওই জিনিসটা তোমার মাথার মধ্যে থাকতে হবে। ব্যাস এইটুকুই। প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। মোটামুটি মলিকুলার জিওমেট্রি আমরা আরেকবার রিক্যাপ করে নিচ্ছি, যেটা আমরা পড়লাম। আজকে প্রথম ক্লাসটা মোটামুটি শেষের দিকে। কার্বনটা 4টে গ্রুপ, sp3 হাইব্রিডাইজ, কার্বনটা 3টে গ্রুপের সাথে sp2 হাইব্রিডাইজ, ট্রাইগোনাল প্লেনার, এটা টেট্রাহেড্রাল। এটা দুটো গ্রুপের সাথে থাকে sp2, sp থাকে 180 ডিগ্রি থাকে। দুটো গ্রুপের সঙ্গে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের সঙ্গে, দুটো হাইড্রোজেন একটা কার্বন, 3টে হাইড্রোজেন একটা কার্বন। তো যাই হোক, বিভিন্ন রকমভাবে দেখানো হয়েছে। ইথেন, মিথিন, ইথাইন, sp3 109 ডিগ্রি, sp2 120 ডিগ্রি, sp 180 ডিগ্রি, 1.54, 1.33, 1.20। এদের স্ট্রেংথগুলো মানে বন্ড লেংথগুলো, বন্ড স্ট্রেংথ বলে একটা জিনিস হয়। এটার থেকে এটা প্রায় ডাবল, এটার থেকে এটা প্রায় অনেকটা আরও বেশি, মানে ডাবল নয়, 174 থেকে 230 মোটামুটি। সিএইচ বন্ডের লেংথটাও একটু করে কমে যায়, মানে এই যে সিএইচগুলো স্বাভাবিক, এরা যত বেশি শক্তভাবে আকৃষ্ট হবে, এই কার্বনগুলো এই হাইড্রোজেনগুলোকেও আরেকটু শক্তভাবে বাইন্ড করার চেষ্টা করবে, এটাও একটু একটু করে বন্ড লেন্থ কমে যায়, সিএইচ বন্ডের স্ট্রেংথও একটু করে বেড়ে যায়। তো মোটামুটি এরকমভাবেই আমরা মোটামুটি একটা ব্রিফ সামারি অফ হাইব্রিডাইজেশনস অ্যান্ড বন্ডিং এগুলো আমরা পড়ে ফেললাম। তোমরা কিছু বুঝলে কিনা সেটা বোঝার জন্য সামান্য 2-4খানা এক্সারসাইজ, 4খানা হয়তো হবে না, ওই আর কি ছোটো ছোটো। তো প্রথমে আমি বলতে চাইছি যে এটা দেখাও, এটা আমার কাছে আলাদা করে স্ন্যাপশট নেওয়া নেই, একটু তোমাদেরকেও একটু সময় দিতে হবে। তো ক্লাস শেষ হয়নি, কিন্তু আমাদের বেশ বক্তব্যটা শেষ হয়েছে, কিন্তু বক্তব্যটা বুঝছো কিনা একবার জাস্ট শুনে নিলেই বা একটা ভিডিও দেখে নিলেই তো পৃথিবীর সব কিছু বোঝা হয়ে যায় না সহজেই। তো আমরা প্রথমেই হাইব্রিডাইজেশনটা ইয়ে করার চেষ্টা করব, যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন অ্যাটমগুলোর হাইব্রিডাইজেশনটা বুঝছি কিনা। তো আমরা ড্র করব। এটা বেশি বেঁকে গেছে না, তা না, পেনটা কোন দিকে আবার তারটা কোথাও আটকে গেছে, এটার আয়ু শেষ হচ্ছে আর কি। রাইট দা হাইব্রিডাইজেশন। আমি ঠিক যেটা বললাম যেগুলো, সেগুলো ঠিক নয়, একটু অন্য, কিন্তু বুঝে নিলেই তুমি বুঝতে পারবে। Hybridization of orbitals
of CO and N and atoms in the following molecule. এইগুলো করার চেষ্টা যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না, আমার ক্লাসটা শোনাটা ফালতু হয়ে যাবে। CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH মানে ওটার H এর সঙ্গে বন্ড নয় আর কি, ডাবল বন্ড CH2 মানে এটাকে তুমি এইভাবে লিখলে বুঝতে পারো C এইদিকে হাইড্রোজেন, বিভিন্নভাবে লিখি আর কি। এইখানে 3টে বন্ড দিয়ে C, এইখানে সিঙ্গেল বন্ড C, এখানে হাইড্রোজেন, এইখানে C, এখানে 2টো হাইড্রোজেন, এইরকম এইটা বলতে চাইছি আর কি তুমি। তো যাই হোক, এটাকে যদি স্কেলিটাল স্ট্রাকচার লিখতাম কি লিখতাম, দেখো কার্বন কার্বন, কিন্তু এই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তোমাকে দেখাতে হতো ট্রিপল বন্ড, এইখানে একটা কার্বন সিঙ্গেল বন্ড, এইখানে আরেকটা কার্বন, এটা ডাবল বন্ড, এটা হচ্ছে এটা স্কেলিটাল স্ট্রাকচার। 1 2 3 4 4টে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, ডাবল বন্ডগুলোকে তোমাকে আলাদা করে দেখাতে হবে। এটা মলিকিউল লিখি, ধরো CH2 C CH2, বুঝতে পারছো কি লিখেছি আমি? তুমি যদি এটাকে ভালো করে লিখতে চাও আরো এদিকে দিয়ে দিতে পারো C C H H, বাট এইগুলো লিখতেও পারো নাও পারো। স্কেলিটাল স্ট্রাকচার লিখলে জাস্ট 3টে, সরি 4টে হয়ে গেল, 1 2 3 4 না 3টে, এই লিখলেই হবে। এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, ব্যাস, কার্বন কার্বন কার্বন, বাকি হাইড্রোজেনগুলো ব্যালেন্স হয়ে থাকবে। এটা খুব সহজ লেখা না এটা, দেখো এগুলোকে বলছে স্কেলিটাল। তো তোমাকে কি করতে হবে, কার্বন অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন করে হ্যাঁ আরো লিখবো, যে যে অ্যাটমগুলো লিখছি তার কোনটা কোনটা কোথায় কত ইয়ে রয়েছে, হাইব্রিডাইজেশন রয়েছে, সেটা তোমাকে বের করতে হবে, না বের করলে হবে না। আর একটা জিনিস আঁকছি, CH3CN, এটা কিভাবে লিখবো স্যার? এটা লেখা খুব সহজ, এই যে দুটো, আর এইখানে ট্রিপল বন্ড, কিন্তু এখানে কার্বন নেই, এখানে একটা N, বুঝে নিতে হবে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর এই কার্বন আর হাইড্রোজেনগুলো ব্যালেন্সড। এটা একটা স্কেলিটাল স্ট্রাকচার, খুব সহজ। DCH3 মিথাইল গ্রুপ, অক্সিজেন, অক্সিজেন মানে লোন পেয়ার থাকবে, H লোন পেয়ার আছে, এইভাবে লোন পেয়ার না দেখালেও চলবে, বুঝে নিতে হবে CO, ও এর এখানে H আছে, এটা একটা সিঙ্গেল বন্ড, লোন পেয়ার আঁকতেও পারো, এরকম লিখে দিলেই বোঝা যাবে আর কি কি বলতে চাইছি। CH3 CO করবে কিন্তু এগুলো, এটা বোঝাতে গেলে খুব একটা কিছু কঠিন কাজ নয়। এই এখানে একটা ডাবল বন্ডে ও আছে, তাহলেই হবে। CH3 CH NH, এটারও এই কার্বন, 3টে কার্বন হয়ে গেল, 2টো কার্বন হয়ে গেছে, তাহলে এইখানে একটা নাইট্রোজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, হাইড্রোজেনগুলো ব্যালেন্সড। এই নাইট্রোজেনের বাকি পাশে একটা হাইড্রোজেন আছে কি নেই সেটা বোঝানোর জন্য অবশ্যই একটা হাইড্রোজেন লিখে দেওয়া ভালো, না দিলেও বুঝে নিতে হবে। তো এই হচ্ছে এগুলোর হাইব্রিডাইজেশন গুলো বের করবে, এগুলোর হাইব্রিডাইজেশন গুলো বের করবে, না বের করলে কিচ্ছু হবে না। বেশ, এখানেই শেষ নয়, আরো আছে, অনেক এক্সারসাইজ আছে, ছোট 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 হাইব্রিডাইজেশন গুলো থেকে প্রশ্ন আসবে। তো তাহলে হাইব্রিডাইজেশন কোন কোন এবারে কিছু কিছু আরো কার্বন আছে স্পেশাল, এক্সারসাইজ 2, ধরো এটাকে আমি 1 নম্বর বলতে পারি, এটাকে 2 নম্বর বলতে পারি, যে ইন্ডিকেট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন। এখানে আলাদা আলাদা দু রকম কার্বন থাকবে,
হাইড্রা হয়ে গেল, হাইব্রিডাইজেশন অফ কার্বনস শোন বাই অ্যারো। আমি অ্যারো দিয়ে কার্বনের কোন কার্বনটার হাইব্রিডাইজেশন দেখাতে হবে সেটা বলছি। এইটার নয়, সি প্লাস এইচ আর কি, এই কার্বনটার, ওই ডান্ডাগুলো আর লিখছি না, এই কার্বনটার দেখাও। CH3 CH2 মাইনাস, এগুলো বলা হলো, কিন্তু তুমি বুঝলে কিনা, শিখলে কিনা, মনে রাখতে পারলে কিনা, এটা মাইনাস। এটা লোন পেয়ার, লোন পেয়ারটা নিয়ম হচ্ছে এরকম লিখে মাইনাসটাকে এরকম গোল করে দেবো। প্লাসটাকে গোল করতেও পারো, নাও পারো, মাইনাসটা হলে অবশ্যই গোল করবে। এটা র্যাডিক্যাল, আমি আর ইয়ে করবো না, বারবার অ্যানায়নটার এরকম দাগ দেবো না, কেননা সেটা আবার বায়াসনেস, তোমাকে আবার বায়াস করে দিচ্ছি জানো, যে কোন দিকে যাবে এই কার্বনটার, বুঝতেই পারছো। এটাও একটা অ্যানায়ন, শুধু একটা এইচ আছে। ডান্ডা দেখাচ্ছি না, তুমি বুঝে নাও কি হচ্ছে। কি হচ্ছে সিএইচ, এটা ট্রিপল বন্ড সি, কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে, একটা নেগেটিভ চার্জ আছে এই কার্বনটার। বেশ, হ্যাঁ, কনফিউজ হয়ে যাবে, তুমি ভাববে কোথাও কি গন্ডগোল হচ্ছে কিনা, কোথাও কি সমস্যা হচ্ছে কিনা, প্রত্যেকটা ভেবে 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 বের করবে, হ্যাঁ, কি হচ্ছে। বেশ, কোনটাতে কতগুলো সিগমা বন্ড আর পাই বন্ড আছে, এরকমও খুব সহজ কোয়েশ্চেন দিতে পারে। ফাইন্ড হাউ মেনি সিগমা বন্ডস, sigma and pi bonds are present in each of the following molecules. ভেবে বের করো, সোজা HCOH, জাস্ট সিগমা আর পাই বন্ডটা কি বুঝতে পারলে কিনা, কিন্তু দুটো ডান্ডা বানিয়ে এখানে একটা সিগমা একটা পাই বন্ড, এই সিম্পল রুল থেকেই হয়ে যায়। ওই ছেলে পুলে করতে পারে না, দেখে হাইড্রোজেন রয়েছে আর কি, সি পারার কথা। বন্ড, সিঙ্গেল বন্ড, H2 যাই হোক, এবারে আরেকটা হাইব্রিডাইজেশনের প্রশ্ন আছে, সেটা দেওয়া দরকার, দেওয়ার দরকার নেই। আরো হাইব্রিডাইজেশন রয়েছে, হাইব্রিডাইজেশন শেপ, এগুলো করতে পারবে। কোন বন্ডটার কোন হাইব্রিডাইজেশন, কোন বন্ডটা সিগমা, কোন বন্ডটা পাই, কোন বন্ডটার কত হাইব্রিডাইজেশন, সেগুলো তোমরা পারার কথা। আরো বিভিন্ন রকম মলিকুলের কথা বলছি, কোন কটা সিগমা কটা পাই, কার কোনটা হাইব্রিডাইজেশন, কার কোনটা স্ট্রাকচার, এগুলো দেখতে পারবে। তো যাই হোক, তোমাকে আমি আলাদা করে বলছি না, হাইব্রিডাইজেশন, স্ট্রাকচার, এই সবগুলো নিয়ে চিন্তা করো, ভাবো, এগুলো ভাবো, কাদের ভাববে, লম্বা লম্বা দিয়ে দিচ্ছি। CH3 CH2 CH CH CH2, লম্বা লম্বা দিয়ে দিচ্ছি, সি সিগমা পাই স্ট্রাকচার, এসব নিয়ে তুমি ভেবে যাও। কার কোনটা বন্ডিং, কোন বন্ডটা সিগমা, কোন বন্ডটা পাই, কোন বন্ডটার কত হাইব্রিডাইজেশন,
কোন কার্বনটার কি হাইব্রিডাইজেশন, নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কত, দেখতে কিরকম, এইসব নিয়ে জিনিসগুলো ভাবো। সব যে তুমি ঠিকঠাক ভাববে সেরকম নয়, কিন্তু ভাবার চেষ্টা করবে। স্যার অ্যান্সারগুলো কি হবে মোটেও এখানেই এই ক্লাসেই সব আলোচনা করতে পারবো না। তো যাই হোক, আরও আছে CH3, এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতেই শিখবে। কেন এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করবো স্যার? না, অর্গানিক কেমিস্ট্রির তো শুরুই হয়নি এখনো, জাস্ট হাইব্রিডাইজেশনটা এবং স্ট্রাকচারগুলো একটু বুঝলেই তারপরে আস্তে আস্তে তোমার অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর জিনিসপত্র কাজে লাগবে। তো যাই হোক, এইগুলো মোটামুটি ব্যাপার, বুঝলে। আর কিছু দেবো তোমাকে এখানে? লুইস স্ট্রাকচার আঁকা তো ওখানেই শিখিয়েছি, বলে দিয়েছি। আর আমাদের স্ট্রাকচারাল ফর্মুলাও দেখিয়ে দেখিয়ে দিলাম, কিভাবে কেমন করে লিখতে টিখতে হয়। অনলাইন ফর্মুলা টর্মুলা সব দেখিয়ে দিলাম, আলাদা করে মডেল ফডেলগুলো দেখিয়ে দিয়েছি। এখানে আর খুব বেশি কিছু করতে হবে না। এইবার আমরা আস্তে আস্তে পরের ক্লাসে বিভিন্ন রকম অর্গানিক মলিকুল কোনটা কি কি টাইপ, তাদেরকে ভাগ করা যায় কিভাবে কেমন করে, সেইগুলো নিয়ে আমরা আস্তে 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 চিন্তা ভাবনা শুরু করব, বুঝলে। আপাতত আজকের ক্লাস এগুলোই। এই এক্সারসাইজগুলো অতি অবশ্যই করবে। তুমি যদি না করো, তুমি কিছুই মানে বুঝেছো কি না সেটা কিছু করার নেই, সেটা তোমাকে বুঝতেই, মানে সেটা তোমাকে করতেই হবে, কেমন? ঠিক আছে, আপাতত এই ক্লাসটা এইটুকু। চল, টাটা।